একটা ছেলে চট্টগ্রাম শহরে এসে বাসা খুঁজতেছে, কিন্তু কেউ বাসা ভাড়া দিতে রাজি না। প্রথমত তার কোনো ফ্যামিলি নেই, দ্বিতীয়ত তাকে কেউ চেনেও না। এখনকার দিনেই ব্যাচেলরদের কেউই বাসা ভাড়া দিতে চায় না, যদিও দেয় তো চীনা পরিচিতর মধ্যে। কিন্তু এই ছেলেকে তো তেমন কেউই চেনে না, তাকে কিভাবে কেউ বাসা ভাড়া দেবে? রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, লোকটা খেয়াল করলো একটা ছেলে রাস্তার পাশে বসে আছে, হাতে কয়েকটাই বই। লোকটা এগিয়ে যায় ছেলেটার কাছে, কিন্তু সেদিকে ছেলেটার খেয়াল নেই। লোকটা কাছে এসে ভালো করে ছেলেটাকে পরখ করে দেখে নিল। ছেলেটা দেখতে বেশ সুদর্শন, দেখে মনে হচ্ছে কোনো ভদ্র পরিবারের ছেলে। লোকটা কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই যে, নাম কি তোমার, আর বাসা কোথায়? ছেলেটা এতক্ষণে খেয়াল করলো তার সামনে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। বয়সটা সম্ভবত ৪৫ মতন হবে। জি, আমার নাম আমিন। আমি সিলেট থেকে এসেছি। আমার কোনো বাসা নেই। বাসা খুঁজেছি সারাদিন, কিন্তু ব্যাচেলার বলে কেউ বাসা ভাড়া দেয়নি। ও, তা এখানে আসলে তোমার ফ্যামিলির কেউ নেই? না, আমার পরিবার নেই। সরি, আমি বুঝতে পারিনি। আমিন ভাবে হয়তো লোকটা ভেবেছে তার ফ্যামিলির সবাই মারা গেছে। তখন আমিন বলল, সমস্যা নেই। তোমার কাছে এইসব কিসের বই? আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ভেবেছি যদি পড়ার সুযোগ হয় তাহলে কাজে আসবে। ও আচ্ছা, চলো আমার সাথে। আমার বাসায় থাকতে পারবে? মানুষের কাছে চেয়েও বাসা ভাড়া পেলাম না, আর আপনি যেচে এসে বলতেছেন? আমার কোনো ছেলে নেই, তোমাকে দেখে যথেষ্ট ভদ্র পরিবারের মনে হয়েছে, তাই তোমাকে বললাম। এখন তোমার ইচ্ছা। আমিন আর কিছু না ভেবে বলে দেয় সে যাবে, না হলে তাকে রাস্তায় থাকতে হবে। আচ্ছা চলো, আমার নাম গোলাপ চৌধুরী, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে। এভাবেই কথা বলতে বলতে তারা চলে আসে বাসায়। বাসায় এসে আমিনকে একটা রুমে নিয়ে যায়। সেই রুমটা দেখিয়ে থাকতে বলেছে। আমিনকে যেখানে থাকতে দিয়েছে সেই জায়গাটা আসলে ছাদের চিলেকোঠার রুম ছিল। তাও আমিন রাজি হয়ে যায়, কারণ এখন তার কাছে থাকার জন্য এর চেয়ে ভালো জায়গা নেই। আমিন রুমে এসে রুমটা ভালোভাবে পরিষ্কার করে নেয়। আসলে এখানে মানুষ না থাকার কারণে ঘরটার অবস্থা খুবই বাজে, তাই পুরো ঘরটুকু ভালো করে পরিষ্কার করে নেয়। ঘরটা পরিষ্কার করে আমিন একটু রেস্ট নেয়। রেস্ট নিতে নিতে ভাবতে লাগলো, কি ছিলাম আর কি হয়ে গেলাম। আজকে আমায় কোথায় থাকতে হচ্ছে শুধু নিজেকে প্রমাণ করার জন্য। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমিন ভাবতে লাগলো, আমাকে তো একটা কাজ বের করতে হবে, না হলে যে আমি চলতে পারবো না। ওনার কাছ থেকেও 1 টাকাও নিব না। দেখি বাড়িওয়ালা আঙ্কেলের সাথে কথা বলে উনি যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। আমিন এসব ভাবছিল, এমন সময় বাড়িওয়ালা আঙ্কেল আসে। বাড়িওয়ালা আঙ্কেল এসে বলতে শুরু করলো, কি করছো বাবা? কিছু না আঙ্কেল, এমনিতেই আপনার কথাই ভাবছিলাম, তখনই আপনি চলে আসলেন। তা আমার ব্যাপারে কি ভেবেছিলে? আসলে আঙ্কেল, আপনি তো জানেনই আমার কেউ নেই এই শহরে। আমি একা, তাও আবার কোনো টাকা পয়সা নেই। তাই ভাবছিলাম আপনাকে বলবো একটা কাজের ব্যবস্থা করে দিতেন। সমস্যা নেই, সেটা একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর শোনো, এখানে আমিও একটা কাজের জন্যই আসছি। তুমি তো বলেছিলে তুমি নাকি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, এখানে কি কোথাও ভর্তি হবে নাকি? জি আঙ্কেল, আমার এই দিকে সব কিছু ঠিক করেই গিয়ে কলেজে ভর্তি হব। আচ্ছা ঠিক আছে। আর তুমি কি ক্লাস 9-এর স্টুডেন্টকে টিউশনি করাতে পারবে? জি আঙ্কেল, পারবো। ঠিক আছে তাহলে। আর শোনো, রাতে আমার সাথে একটু দেখা করবা, বুঝতে পারছো? ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, আমি তো আছি, তুমি পড়তে বসো। এটা বলে চলে যায় আঙ্কেল। আর ওইদিকে আমিন আগের যে বইগুলো ছিল সেগুলো সাথে করে নিয়ে আসছিল, তাই সেগুলো নিয়ে পড়তে বসেছে। আর এইদিকে আঙ্কেল বাসায় গিয়ে আন্টিকে বলে, আমিনকে বলে আসছি রাতের বেলা আমার সাথে যেন দেখা করে, সে আসবে বলেছে। ও যদি এখানে আসার আগে খেয়ে আসে তখন? আরে না, তুমি চিন্তা করো না, ও ঠিক এখানে আসবে খাওয়ার আগে। আর ও তো বাইরে থেকেই খাবার আনবে। তা ঠিক। আর শোনো, আমি আরেকটা ব্যাপার ভেবেছি। আমিন যেহেতু ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তাই আরিয়াকে আমিন প্রাইভেট পড়াবে। এটা করলেও ভালোই হবে। আমিন পড়তে পড়তে কখন যে রাত 9টা বেজে গেছে সে বলতেই পারবে না। তখন সে পড়া থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তখনই তার মনে পড়ে আঙ্কেলের কথা। আঙ্কেল বলেছিল তাকে দেখা করতে, তাই সে তার আঙ্কেলের রুমের দিকে যেতে থাকে। আর ওইদিকে আঙ্কেল ভাবতেছে আমিন আসবে কখন। 9টার ওপরে বাজে।
হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। তখনই গোলাপ চৌধুরী গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে আমিনকে দেখে বলল, এতক্ষণে আসলে? আমরা তোমার জন্য সে কখন থেকে বসে আছি। আসো, ভেতরে আসো। এটা বলে আমিনকে ভেতরে নিয়ে যায়, সোফায় বসতে দেয়। ঠিক তখনই একজন মহিলা আসে। মহিলাকে দেখিয়ে গোলাপ চৌধুরী বললেন, ইনি হচ্ছেন তোমার আন্টি। আমিন উঠে দাঁড়িয়ে সালাম দেয়। মহিলাটি হাসি মুখে সালাম নিয়ে বলল, কেমন আছো বাবা? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আন্টি একটা মুচকি হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। টেবিলে বসো, সবাই একসাথে ডিনার করব। আন্টি, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো, সমস্যা নেই। কোনো কথা বলবে না, আমরা সবাই সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এখন কথা না বলে চুপ করে বসো। কিন্তু আঙ্কেল আর কিছু বলতে না দিয়ে বলল, কোনো কিন্তু না, বুঝলে? এখানে বসো। আমিনও বসে যায়। দুজন মানুষ এত করে বলতেছেন, এখন তাদের কথা না শুনলেও খারাপ দেখায়। তাই সে আর কথা না বলে চুপ করে বসে পড়ে। ওরা টেবিলে বসার পরই একটা মেয়ে আসে টেবিলে। মেয়েটি আঙ্কেলের পাশে বসে। মেয়েটির বয়স হয়তো 16-17 হবে। সবাই খেতে বসেছে, তখনই আঙ্কেল বলে উঠল, আরিয়া, ও হচ্ছে আমিন। আমাদের বাসার উপরতলায় থাকবে আর তোমাকে প্রাইভেট পড়াবে। আরিয়া শুধু মাথা নাড়ে, বাধ্য বাবার বাধ্য মেয়ের মতন। আমিনকে বলে, আমিন, ও হচ্ছে আমার মেয়ে আরিয়া। এবার ক্লাস 9-এ পড়ে। ওকেই তোমার প্রাইভেট পড়াতে হবে। খুব ঠান্ডা আমার মেয়েটা, কারোর সাথেই তেমন প্রয়োজন ছাড়া কথা বলে না। ঠিক আছে আঙ্কেল, কবে থেকে পড়াতে হবে? আগে তুমি তোমার দিকটা ঠিক করে নাও। কলেজে ভর্তি হও আগে, তারপর না হয় ওকে পড়াবে। ঠিক আছে আঙ্কেল। আমিন, এই তরকারিটা নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এটা বলেই আন্টি আমিনের বাসনে কয়েক টুকরো মাংস উঠিয়ে দিল। এইভাবে আস্তে আস্তে খাবার শেষ করে রুমে চলে যায় আমিন। রুমে গিয়ে একটু হাঁটাহাঁটি করে শুয়ে পড়ে। সন্ধ্যায় যেহেতু পড়াশোনা করেছে, তাই ডিনার করে আর পড়তে বসেনি। এমনিতেও আজকে শরীরটা অনেক ক্লান্ত। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায় আমিনের। সেভাবে আজকে থেকে নামাজটা পড়া শুরু করবে। এতদিন অনেক সময় নষ্ট করেছে আর না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। তাই সে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যেতে নেয়। আঙ্কেলের ঘরের সামনে আসতেই দেখতে পায় আঙ্কেল বের হচ্ছে। আঙ্কেল আমিনকে দেখে ডাক দেয়, আমিন, কোথাও যেও তো সকালবেলা? জি আঙ্কেল, নামাজে যাব, তাই ঘুম থেকে উঠলাম। তা খুব ভালো কথা। আচ্ছা দাঁড়াও, আমিও যাব। আমি অজু করে আসছি। আমিন ওনার ঘরের দরজার সামনে দাঁড়ায়। ঠিক তখনই একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার মাথায় একটা হিজাব পরা, দেখে বোঝা যাচ্ছে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছে। যখনই মেয়েটা আমিনের দিকে ঘুরল, আমিন তো দেখে পুরোই অবাক। মেয়েটা আর কেউ না, মেয়েটা আরিয়া, আঙ্কেলের মেয়ে। সাথে সাথে আমিন চোখ দুটো নামিয়ে ফেলে। তখনই সেখানে আঙ্কেল আসে। আঙ্কেল এসে বলতে থাকে, আমিন, তুমি অজু করে আসছো? জি আঙ্কেল। তাহলে চলো যাওয়া যাক মসজিদে। জি আঙ্কেল, চলেন। তারা দুজন বাসা থেকে বের হয়ে আসে। গেটে এসে দেখে দারোয়ান গেট তালা মেরে নিজের মন মতো পড়ে ঘুমাচ্ছে। আঙ্কেল আস্তে আস্তে ডাক দেয়, এই হাবিব, হাবিব। হাবিব হলো গেটের দারোয়ানের নাম। জি জি স্যার, আসলে একটু ঘুমাইয়া গিয়েছিলাম স্যার। ঠিক আছে, সমস্যা নেই। গেটটা এখন খুলে দাও, আমরা নামাজে যাব। তুমি নামাজ পড়বে না? আমি নামাজে গেলে গেটে থাকবো কেটা স্যার? শোনো, আগে নামাজ পরে সবকিছু, বুঝলে? তোমাকে তো আগেও বলা হয়েছে যে নামাজের সময় গেটে তালা মেরে নামাজে যাবা। এখন গেটে তালা মারো, তালা মেরে আমাদের সঙ্গে নামাজে চলো। ঠিক আছে স্যার। আমিন তাদের কথা শুনছিল এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। এতক্ষণ আমিন এটা বুঝতে পেরেছে যে এই আঙ্কেলটা অনেক ভালো মনের একজন মানুষ। ভালো মানুষ না হলে কি আর একটা অচেনা অজানা ছেলেকে বাসায় নিয়ে আসতো? বাসায় নিয়ে এসেও আবার তাকে খাবার খাওয়ানো। আসলেই লোকটা ভীষণ ভালো মনের মানুষ। আন্টিও অনেক ভালো একজন মানুষ। এইসব চিন্তা করতে করতে ছিল আমিন। তখনই পাশ থেকে আঙ্কেল বলে উঠল, আমিন, চলো, নামাজের সময় হয়ে এসেছে। দেরি হলে আবার নামাজ শেষ হয়ে যেতে পারে। এইভাবেই কথা বলতে বলতে তারা চলে আসে মসজিদে। আসলে আঙ্কেলের বাসা থেকে মসজিদ তেমন একটা দূরে না, যার কারণে তাদের মসজিদে আসতে তেমন বেশি একটা সময় লাগেনি। মসজিদে এসে দেখে আর মাত্র 4 মিনিট সময় বাকি আছে নামাজের। এই 4 মিনিট সময়ে আমিন আর আঙ্কেল মিলে 2 রাকাত সুন্নত সালাত আদায় করে নেয়। আর হাবিব ওযু করতে চলে যায়। তাদের দুজনের নামাজ শেষ হওয়ার পরই ফরজ সালাতের জন্য সবাই দাঁড়াতে শুরু করে।
আমিন আর আঙ্কেল নামাজ শেষ করে একটা চায়ের দোকানে গিয়ে বসে। সেখানে মূলত আঙ্কেল নিয়ে গেছে আমিনকে আর হাবিবকে গেটে পাঠিয়ে দেয়। চায়ের দোকানে বসে আছে দুজন। আঙ্কেল বলে উঠল, আমিন, তুমি তো কালকে আমায় একটা কাজ বের করে দেওয়ার কথা বলেছিলে। জি আঙ্কেল, আপনার কোচে তেমন কোনো কাজ আছে? শোনো আমিন, আমি কিছু কথা বলি। তোমার বয়স কম, পড়াশোনাও তেমন একটা নেই। এখন এই সময় তোমাকে কে চাকরি দেবে বলো? আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার কথাটা রাখবে। জি আঙ্কেল, আমি আপনার কথাটা রাখার চেষ্টা করব। দেখো, আমার কোনো ছেলে নেই। তোমাকে আমার ছেলের মতন ভেবে এই কথাগুলো বলছি। আমার কোম্পানিতে এখন তুমি পার্ট টাইম জব করো, কলেজে যাও, তার পাশাপাশি আমার কোম্পানিতে কাজ করো। তাতে তোমার পড়াশোনাটাও ভালোভাবে চলবে। কিন্তু আঙ্কেল, আমি কলেজে গেলে আপনার অফিসের কাজ করব কোন সময়? তুমি কলেজ থেকে এসে বাসায় বসে কাজ করতে পারবে। আর কলেজ যেদিন বন্ধ থাকবে সেদিন না হয় কোম্পানিতে গেলে, সপ্তাহে 4 দিন কলেজে গেলে, বাকি 2 দিন না হয় অফিসে গেলে। কি বলো, কি পারবে না? জি আঙ্কেল, আমি পারবো। এই তো সাবাস। আর শোনো, আজকে তোমায় নিয়ে কলেজে ভর্তি করে দিয়ে আসবো, কি বলো? আমিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কাছে তো বর্তমানে টাকা নেই, কিছুদিন পর না হয় ভর্তি হবো আঙ্কেল। আরে, তোমার এত কিছু ভাবতে হবে না, বুঝলে? আমি টাকা দেব। আমিন চুপ করে কি একটা ভেবে কিছু বলতে যাবে তার আগেই আবারও আঙ্কেল বলে উঠল, শোনো শোনো, আমি আমার টাকা দিচ্ছি না, তোমার স্যালারির অ্যাডভান্স দিচ্ছি, বুঝলে? আমিন একটা হাসি দেয়। আঙ্কেলও হাসি দিয়ে চায়ের বিল দিয়ে বাসায় এসে পড়ে। আমিন চলে যায় তার রুমে আর আঙ্কেল চলে যায় তার রুমে। 9টার দিকে আঙ্কেল এসে আমিনকে ডাকতে থাকে। আমিন, এই আমিন, চলো কলেজে যাই। তোমাকে ভর্তি করে দিয়ে আমি আবার অফিসে যাব। আমিন একটু শুয়েছিল, ফজরের নামাজে যেহেতু গেছে তাই নিজের ঘুমটা পরিপূর্ণ করতে গিয়ে আবারও একটু শুয়েছিল। আঙ্কেলের কথা শুনে বলল, আঙ্কেল 2 মিনিট, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, নিচে এসে আমাকে ডাক দিও। এটা বলে চলে যায় আঙ্কেল। আর আমিন ওইদিকে যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করাই ব্যস্ত। আমিন রেডি হয়ে নিচে এসে দরজায় ধাক্কা দেয়। আন্টি এসে হাসি মুখে দরজা খুলে বলে উঠল, ভিতরে আসো বাবা, তোমার আঙ্কেল রেডি হচ্ছে। আমিন ভেতরে গিয়ে বসে। একটু পর আঙ্কেল রেডি হয়ে এসে খাবার টেবিলে বসে আমিনকে ডাক দেয়। আমিন কিছু বলতে যাবে তার আগে ওকে চোখের ইশারায় বোঝায় কিছু না বলতে। আর তাই আমিনও কিছু না বলে টেবিলে এসে বসে পড়ে। তখনই আঙ্কেল আমিনকে জিজ্ঞেস করলো, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছো? জি আঙ্কেল, সব কিছু এই ফাইলে আছে। একটা ফাইল ইশারা করে। আরিয়া, কোথায় তুমি? খেতে আসো তাড়াতাড়ি। আসছি বাবা। এটা বলে আরিয়া এসে আমিনের ঠিক সামনে বসে তার বাবার পাশে। এখানে খাওয়া দাওয়া শেষ করে তারা বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। আরিয়া স্কুল কলেজের সাথেই, তাই তাদের দুজনকে একসাথে নিতে পেরেছে। এইভাবে কলেজে চলে আসে তারা 3 জন। আঙ্কেল আরিয়াকে জিজ্ঞেস করে, আরিয়া, তোমার ক্লাস কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত বাবা। আচ্ছা ঠিক আছে, গাড়ি পাঠালে গাড়ি করে চলে যেও বাসায়। আরিয়া মাথা দুলিয়ে চলে যায়। আমিন আর আঙ্কেল মিলে চলে যায় প্রিন্সিপালের রুমে। ওখানে গিয়ে আমিনকে ভর্তি করিয়ে আমিনকে নিয়ে চলে যায়। কলেজ থেকে আমিন একবার জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে, তখন আঙ্কেল বলেছে অফিস চিনিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। 10 মিনিট গাড়িটি চলার পর একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। বিল্ডিংটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অফিস। গাড়ি থেকে নেমে আঙ্কেল ভেতরে যেতে থাকে, তার পেছনে আমিনও যেতে থাকে। এক সময় অফিসের ভেতরে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তার ভাগ্নে। বলে সবাই আমিনের সাথে 2-1টা কথা বলে চলে যায় তাদের কাছে। আর এদিকে আঙ্কেল আমিনকে বলে একটু ওয়েট করতে, উনি একটা মিটিং অ্যাটেন্ড করতে চলে যায়। 2 ঘন্টা পর আঙ্কেল মিটিং শেষ করে আমিনের কাছে এসে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িটি এসে থামে একটা শপিং মলের সামনে। আমিন গাড়ি থেকে নেমে আঙ্কেলের পেছনে হাঁটতে থাকে। আঙ্কেল একটা দোকানে ঢুকে যেখানে ছেলেদের কাপড় চোপড় পাওয়া যায়। আঙ্কেল আমিনের মাপের 3টে প্যান্ট ও 3টে শার্ট আর 2টা টি-শার্ট নিয়ে দোকান থেকে চলে আসে। আমিন অনেকবার জিজ্ঞেস করেছে এগুলো কার জন্য কিনতেছে, কিন্তু আঙ্কেল ওকে চুপ করিয়ে দিয়েছে বারবার। বাড়িতে আসার পর আঙ্কেল আমিনের হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, তোমার মাসের স্যালারি থেকে এসব নিয়েছি। 15,000 অ্যাডভান্স নেওয়া হয়েছে। এই নাও, এই 8,000 বেশি দেওয়া হয়েছে। এটা দিয়ে তোমাকে সারা মাস চলতে হবে, বুঝতে পেরেছো? জি আঙ্কেল। এইসব কাপড় চোপড় যেহেতু আমিনের বেতন থেকে কাটা হবে তাই সে আর না করেনি। আমিন আসার সময় বাইরে থেকে খেয়ে এসেছে, তাই সে সোজা নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেয়। বিকেলে ঘুম থেকে উঠে আমিন একটু বাজারে যেতে নেয়। তখনই আরিয়ার সাথে দেখা হয়। আমিন কিছু না বলে চলে যাচ্ছিল,
কিন্তু আরিয়া থামিয়ে দেয়। এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছেন? একটু বাজারে যাব। এখন বাজারে যাবেন কেন? আমার কিছু বই দরকার, সেগুলো কিনতে। আমি যাই। আর কিছু বলবেন? বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে হচ্ছে। আপনি কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে। আর আমি নবম শ্রেণীতে। আপনি আমার 3 বছরের বড়, তাও আমায় আপনি বলে সম্বোধন করছেন কেন? আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি চলে আসবেন, এদিকে রাস্তাঘাট তেমন একটা ভালো না। আমিন কিছু না বলেই চলে যায়। আমিন বাজারে গিয়ে হালকা নাস্তা করে বইয়ের দোকানে যায়। প্রয়োজনীয় বইগুলো নিয়ে রাতের খাবার কিনে তারপর চলে আসে বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেয়। রেস্ট নিয়ে পড়তে বসে কালকে থেকে আবারও কলেজে যেতে হবে, তাই বই নিয়ে পড়তে পড়তে 9টা বেজে যায়। আমিন পড়া থেকে উঠে এশার নামাজ আদায় করে রাতের খাবার খেতে বসে। তখনই আঙ্কেল আসে রুমে। কি করো আমিন? আঙ্কেল খেতে বসছি, আসেন বসেন। আমিন তার জন্য 3টি রুটি এনেছিল আর মাঝে 2টা রুটি আঙ্কেলের সামনে এগিয়ে দিয়ে বলে খেতে। আঙ্কেলও খুশি মনে বসে। আমিন ভেবেছিল আঙ্কেল হয়তো এই খাবার খাবে না। আঙ্কেল রুটিটা সামনে নিয়ে বসে বলল, জানো আমিন, আমার না বাইরের এসব ভাজা পরোটা খুব ভালো লাগে, কিন্তু ওই যে তোমার আন্টির জন্য খেতে পারি না। বাইরের খাবারের কথা বলেই বলে ঘরে বানিয়ে দিবে। আচ্ছা তুমিই বলো, বাইরের খাবারের সাথে কি আর ঘরের কথা? আমিন আঙ্কেলের কথা শুনে হাসতে লাগে। আঙ্কেল তার রুটি থেকে একটা রুটি অর্ধেক করে আমিনের কাছে দিয়ে বলল, এই নাও, দুজন মিলে খাই, সমান সমান করে তুমিও খাও আমিও খাই। আচ্ছা ঠিক আছে, এখন খান। একটু পর আঙ্কেল বলে উঠল, দেখেছো, আমাকে এখানে তোমার আন্টি পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আর আমি এসে কিনা তোমার সঙ্গে খাবার খেতে বসে পড়লাম। আন্টি আপনাকে পাঠিয়েছে আমায় নিতে, কিন্তু কেন? তুমি রাতে কি খাও না খাও সেজন্যই পাঠিয়েছে। ও সমস্যা নেই আঙ্কেল, আমি বাইরে খাবার খেতে পারবো। আপনি আন্টিকে বলবেন আমার জন্য চিন্তা না করতে। আরে আমির শোনো, তোমার মতন থাকতে আমিও একসময় অনেক ভাজা পোড়া খেয়েছি, কিন্তু তাই বলে যে সবসময় এইগুলো খেয়ে যাবে তা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমিন কিছু বলে না। তার মূলত খাবার শেষ, তাই সে নিজের ভাগের ময়লাটুকু ঝুড়িতে ফেলে দেয়। আঙ্কেলের খাবার এখনো শেষ হয়নি। একটু পর আঙ্কেল খাবারটুকু শেষ করে নিজেই ময়লাটা ফেলে দিলেন। তখন আমিন বলল, আঙ্কেল আমি ফেলে দিতাম, আপনি নষ্ট করতে গেলেন কেন? সমস্যা নেই, এইটুকুতে কিসের কষ্ট? আমি যখন ব্যাচেলার থাকতাম তখন তো নিজেই রান্না করে খেতাম। আঙ্কেল আপনি ব্যাচেলার থাকতেন, কিন্তু কেন? আরে বোকা, এখন যেরকম সম্পদ দেখছো আমার কাছে, আগে এরকম ছিল না। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাড়ি ছিল গ্রামে। অনেক পরিশ্রম করে আজকের এখানে এসে দাঁড়িয়েছি। তোমাকে দেখে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল, তাই তো তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমিন আঙ্কেলের কথা শুনে বেশি কিছু বলল না। এটাই বাস্তবতা, তাই সে বেশি রিয়্যাক্ট করলো না। যার কাছে টাকা আছে এই পৃথিবীটা তার কাছে ততটাই সহজ, আর যার কাছে টাকা নেই তার কাছে পৃথিবীর বাস্তবতার চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই। এভাবেই তাদের দুজনের মাঝে বেশ কিছুক্ষণ কথা হয়। একসময় আঙ্কেল আমিনকে বলে উঠল, আমিন, তোমায় একটা প্রশ্ন করব? আঙ্কেল আমাকে প্রশ্ন করার হলে আমাকে জিজ্ঞেস করবেন না, সরাসরি প্রশ্ন করে ফেলবেন। আপনি আমার চেয়ে অনেক বড়, তার উপর আবার আল্লাহর রহমতে আপনার উসিলায় আমি এখানে থাকার একটা জায়গা পেয়েছি, তাই আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার হলে সরাসরি জিজ্ঞেস করে ফেলবেন, তাহলে আমি খুশি হব। আঙ্কেল আমিনের এমন কথা শুনে খুবই খুশি হয়। আঙ্কেল আমিনকে বলল, আচ্ছা আমিন, আমি আজকে তোমাকে কত টাকা দিয়েছি? অনেক টাকাই দিয়েছেন, যা আমার মনে নেই আর আমি গুনে নিই। আমি যে টাকা দিয়েছি তা দিয়ে তো তুমি অনেক ভালো ভালো খাবার খেতে পারতে, কিন্তু তুমি শুধু রুটি কেন আনলে? আসলে আঙ্কেল আমি বেশি টাকা অপচয় করতে পছন্দ করি না, আর এই টাকা দিয়ে আমাকে পুরো মাস চলতে হবে, আমি সেটা বলিনি। সামনে কোনো বিপদ আসলে যেন আমি সেই বিপদ কাটিয়ে উঠতে পারি, সেই জন্যই টাকাটা বাঁচিয়ে রাখা। তবে এমন না যে আমি ক্ষুধার্ত। আমার আসলে 2টা রুটি হলেই একেবারে যথেষ্ট। বুঝতে পেরেছি, তোমার মাঝে আমার কিছু কিছু অভ্যাস আছে। দোয়া করি বাবা, একদিন তুমি অনেক বড় হবে। জি আঙ্কেল। আচ্ছা বাবা, এখন আসি, অনেক দেরি হয়ে গেছে। নিচে গেলে এখন তোমার আন্টি না জানে কি করে, আল্লাহ ভালো জানে। আচ্ছা আঙ্কেল যান, আবার আসবেন। নিশ্চয়ই, তোমার সাথে আমার আড্ডা মিলে ভালোই। এটা বলে চলে যায় আঙ্কেল। আর এদিকে আমিন পড়তে বসে। বেশ অনেক সময় পড়ার পরে ওর মনে হলো কালকে তো আবারও কলেজে যেতে হবে, তাই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে।
আজকেও আমিনের ফজরের আজানের সময় ঘুম ভাঙে। তখন আমিন তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মসজিদে যেতে থাকে। আজকে গেটের কাছাকাছি যেতেই আঙ্কেলের ডাক পড়ে। আরে আমিন জি, দাঁড়াও দাঁড়াও, এই বুড়োটাকে নিয়ে যাও। আঙ্কেল, এই 45-48 বছরে কেউ বুড়ো হয় না। আপনি যথেষ্ট ইয়াং আছেন, বুঝছেন? ও তাই? আমি তো ভুলে গিয়েছিলাম আমার বয়স। হাসতে হাসতে বলে উঠল আঙ্কেল। এই, তুমি নামাজে যাবে না? জি স্যার। তো বসে আছো কেন? আর তুমি এতক্ষণ বসে আছো কেন? আর একটু সময়ের মধ্যেই তো নামাজ শেষ হবে। গার্ড কিছু বলে না, কিন্তু আঙ্কেল বুঝে যায়, তাই আঙ্কেল বলল, শোনো, তোমার এখন থেকে নামাজে গেলে কারো পারমিশন নেওয়ার দরকার নেই, বুঝেছো? তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আজ থেকে তুমি প্রত্যেকদিন ফজরের নামাজ আমার সাথে গিয়ে পড়বে। তার জন্য তোমাকে একদিনে 30 টাকা করে দেব। আর এক মাসে 30 গুণ 30, 900 টাকা এক মাসে তোমার স্যালারির সাথে অ্যাড হবে। আর 1000 টাকা যদি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তে দেখি, আর অন্য সময় নামাজগুলো পড়বে, বুঝলে? জি স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার, আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে, এখন অজু করে আসো, যাও। আঙ্কেল আর আমিন চলে যায় মসজিদের ভেতরে, আর গার্ড চলে যায় অজু করতে। তারা তিনজন ফজরের নামাজ আদায় করে একটা চায়ের দোকানে বসে। দোকান বলতে একটা হকার, যে কিনা সারা শহর জুড়ে হেঁটে হেঁটে এসব চা, পান, সিগারেট বিক্রি করে। গার্ড 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে চলে যায়, আর আঙ্কেল আমিন মিলে চা বিস্কুট খেয়ে শেষ করে আমিন বিলটা দিয়ে দেয়। এটা কি হলো আমিন? মনে করেন এটা একটা ঠিক, কালকে তো আমার স্যালারি দিলেন সেটার, যদিও অনেক ছোট। আমি যখন বড় হয়ে অনেক টাকা আয় করব, তখন আপনাকে আরও বড় করে ট্রিট দেব। এসব কথা শুনে আঙ্কেল হেসে দেয়। এভাবেই তারা দুজন কথা বলতে বলতে তারা দুজন চলে আসে বাসায়। বাসায় এসে আমিন চলে যায় তার রুমে, আর আঙ্কেল চলে যায় তার ঘরে। আঙ্কেল যাওয়ার আগে আমিনকে বলে গেছেন সকালের নাস্তা যেন তাদের বাসা করে। আমিন অনেকবার না করেছে, তাও বলেছেন। আমিন তার রুমে এসে অনেকক্ষণ পড়াশোনা করে। তারপর যখন ঘড়িতে দেখে 8টা বাজতে যায়, তখন সে তাড়াতাড়ি করে গোসল করে রেডি হতে থাকে। ও যেহেতু কালকেই কলেজে নতুন ভর্তি হয়েছে, তাই তার এখনও কলেজের ড্রেস বানানো হয়নি। সেজন্য আঙ্কেল ওকে যেই কাপড়গুলো কিনে দিয়েছে সেখান থেকে একটা শার্ট আর প্যান্ট পরে নেয়। তখনই সেখানে আঙ্কেল আসে, এসে বলল, আরে বাহ আমিন, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। দেখো, কলেজে যাচ্ছ, আবার কোনো মেয়ে চক্করে না পড়ো, সাবধান। আরে না আঙ্কেল, আমি ওসবে পারবো না, চিন্তা করতে হবে না, আমি এমন ছেলে না। আমি তোমাকে খারাপ বলছি না আমিন, আসলে কি বলো তো, আসলে আমাদের এই যুগটাই খারাপ, বুঝলে? তুমি কিন্তু মাইন্ড করো না বাবা, আমি যা বললাম তা তোমার ভালোর জন্যই বললাম। প্রতিষ্ঠিত না হয়ে কোনো মেয়ের চক্করে পড়ো না। আরে না আঙ্কেল, ভুল বুঝবো কেন? আপনি তো আমার ভালোর জন্যই বলছেন, আর আমিও এসব বিশ্বাস করি। অর্থহীন পুরুষের কোনো দাম নেই। এখন চলো, সবাই নিচে বসে আছে তোমার জন্য, তুমি গেলে সবাই শুরু করবে। সকালে অনেকবার বলেছে, এখন আবার এখানে খাবার খাওয়ার জন্য নিতে এসেছে, তাই আমিনার তাকে না করতে পারেনি। তাই সেও আঙ্কেলের পেছনে হাঁটতে হাঁটতে আঙ্কেলের বাসায় আসে। বাসায় আসার পর টেবিলে দেখে আরিয়া বসে আছে আর আন্টি খাবার দিচ্ছে। আমিন, বসো এখানে তাড়াতাড়ি, রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আন্টি আপনিও বসেন। বাবা আসছি, ডিমগুলো নিয়ে আসি। আন্টিও বসে পড়লো সবার সাথে খাবার খেতে। তখন আঙ্কেল বলে উঠল, আমিন, এখন থেকে তো তুমি আর আরিয়া একই কলেজে পড়ো, তাই তুমি যাওয়ার সময় আরিয়াকে নিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। কালকে রাতে কোথায় খেয়েছো? আন্টি বাইরে রুটি এনেছিলাম। আজ থেকে তোমার যখন ইচ্ছা এখান থেকে এসে খেয়ে যাবে, মনে থাকবে? আর 3 বেলা তো রুটিন করে আসবেই, মনে থাকে যেন। আন্টি আমি বাইরে থেকে খেতে পারবো, সমস্যা নেই, আমার অভ্যাস আছে। দেখো আমি যা বলেছি, আমার কথা কোনো লড়চড় হবে না। আমি তোমার মায়ের মতোই। আর রইল অভ্যাসের কথা, সেটা ছাড়ার চেষ্টা করো। আমিন অসহায়ভাবে আঙ্কেলের দিকে তাকিয়ে, কিন্তু আঙ্কেল যেন কিছু দেখেও দেখেননি এমন ভান করে অন্যদিকে ফিরে খেতে থাকে। অবশেষে আমিনও হ্যাঁ বলে দেয়। আস্তে আস্তে খাবার শেষ করে আমিন আর আরিয়া কলেজের দিকে এগোয়। আপনি আমায় কবে থেকে পড়াবেন? 2-3 দিন পর থেকে। না, আজকে থেকে পড়াবেন, রাত থেকে। আমিন কী জানি ভেবে একটু পর সেও রাজি হয়ে যায়। কলেজের সামনে এসে আরিয়া চলে যায় তার স্কুলের দিকে, আর আমিন চলে যায় তার কলেজের দিকে। মাঠ দিয়ে একটু হাঁটার পর একটা মেয়ে ডাক দেয়। আমিন দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে। হঠাৎ করে মেয়েটা আমিনের সামনে এসে দাঁড়ায়। কি রে, তোর কান দিয়ে কথা ঢোকে না নাকি? তোকে সেই কখন থেকে ডাকছি। সরি আপু, আসলে আমি খেয়াল করিনি।
কলেজে নতুন নাকি? জি আপু। নাম কি? কোন ইয়ার? জি আমিন, সেকেন্ড ইয়ার। আমি আরিফা। আচ্ছা আপু, যাই আমি। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা মেয়ে বলল, কি বললি তুই? তোর এত তাড়া কিসের? আরিফা তোর সাথে দাঁড়িয়ে কথা বলতেছে আর তুই বলছিস চলে যেতে? আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করবো আপু? আমার তো কোনো কাজ নেই এখানে আপু। মেয়েটা একটা থাপ্পড় মারতে আসে, তখনই আরিফা নামের মেয়েটা ওই মেয়েটাকে সরিয়ে নেয়। আমিন মনে মনে ভাবতে থাকে, আজকে মেয়েটার সাথে না জানি কি হয়। ইস, আমিও বাঁচাতে পারবো না মেয়েটাকে। কি যে হবে মেয়েটার। যাও, তুমি ক্লাসে যাও। আমিন আরিফা মেয়েটার দিকে তাকালো। মেয়েটার পরনে একটা প্যান্ট আর একটা টাইট গেঞ্জি। এটা দেখে আমিনের মেজাজটাই খারাপ হয়ে গেল। পরে আবারও ভাবলো এসব মেয়েরা যেটা হচ্ছে সেটা পড়ুক, তাতে ওর কি, সে এসেছে এখানে পড়াশোনা করতে। আমিন চলে যায় ক্লাসে। ক্লাসে যেহেতু প্রথম দিন, তাই সে কারোর সাথে কথা বলেনি। একটু পর স্যার এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল। স্যার ক্লাস শেষ করে বের হওয়ার পর একটা ছেলে আসে আমিনের কাছে। ছেলেটা এসে আমিনকে বলল, হাই, আমি সাব্বির। তুমি? আমি আমিন। আমরা কি বন্ধু হতে পারি? আমি কিন্তু গরিব ঘরের ছেলে, বুঝে নাও। সেটা কোনো প্রবলেমই নেই, বুঝেছ? ওকে, তাহলে ফ্রেন্ড। ওকে, ফ্রেন্ডদের মাঝে কোনো তুমি চলবে না, তুই করে বলতে হবে কিন্তু। আচ্ছা, তুই করেই বলবো। এখন বল। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন বল তোর বাসা কোথায় আর এই কলেজে কিভাবে এলে? আমিন তখন সাব্বিরকে সত্যি মিথ্যা মিলিয়ে বলে। এসব শুনে সাব্বির বলল, দোস্ত, একটু কষ্ট কর, তাহলে সামনের দিনগুলো ভালো কাটবে। রে দোস্ত। হঠাৎ একটা মেয়েকে দেখে চমকে যায় আমিন। আসলে মেয়েটা আর কেউ না, এটা বরং আরিফা। তখন আমিন সাব্বিরকে জিজ্ঞেস করলো, দোস্ত, মেয়েটা কে রে? কি রে শালা, শেষ পর্যন্ত এই বিয়াদব মাইয়াকে তোর পছন্দ হলো? আর কি আবল তাবল বকতেছিস? তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল। ওর নাম আরিফা, আমাদের সাথেই পড়ে, বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে। মানে হলো এই, ওদের ফ্যামিলি আগে মধ্যবিত্ত ছিল, এখন একটু বড়লোক হওয়ার পর মাটিতেই পা পড়ে না। ও, এই মেয়ে আসার সময় আমার পথ আটকেছে। বলিস কি? পরে কি হয়েছে? তারপর ওই সময় যা কিছু হয়েছে সব বলল আমিন। এসব শুনে তো সাব্বির পুরো অবাক হয়ে বলল, ভাই, তুই বেঁচে গেছিস বুঝলি? এই মেয়ে যেটাকে ধরে কেলিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়, আর তোকে কিছুই করেনি। বিষয়টা আমার কাছে কেমন যেন হজম হচ্ছে না। আরে বাদ দে সব, এই মেয়ের কথা আর তুলিস না, যা হওয়ার হয়ে গেছে। সেটাই ভালো। তারপর এভাবেই সবগুলো ক্লাস শেষ করলো। ক্লাস শেষ হওয়ার পর ভাবতেছে এখন কোথায় দাঁড়াবে আরিয়াকে নিয়ে যাওয়ার জন্য। এর মাঝে সাব্বির বলে উঠল, তো থাক তুই দোস্ত, আমি গেলাম, কালকে দেখা হবে আবার। ঠিক আছে, তুই যা, কালকে দেখা হবে আবার। সাব্বির চলে যাওয়ার পর আমিন একটা জায়গায় দাঁড়ায়। তখন দেখতে পায় আরিফা আসছে কলেজের ভেতর থেকে। হয়তো ও বাড়িতে যাবে তখনই। সাব্বিরের বলা কথাগুলো মনে হয় আমিনের, তাই সে লুকিয়ে পড়ে যেন তাকে আরিফা না দেখে। আসলে আমিন এখানে পড়াশোনা করতে এসেছে, তাই সে কোনো ঝগড়াতে জড়াতে চায় না। 20 মিনিট পর আরিয়া স্কুল থেকে বের হয়ে আসলো তার এক ফ্রেন্ডের সাথে। তখন আরিয়া তার ফ্রেন্ডকে বিদায় দিয়ে চলে আসে। আরিয়ার কাছে এসে বলতে লাগলো, আজকে প্রথম কলেজ কেমন কাটলো? ভালো কেটেছে। আজকে কয়টা মেয়ের সাথে কথা বলেছেন? একটাও না। আমি কলেজে কি মেয়েদের সাথে কথা বলতে আসি? এই, তুমি কি আমাকে ইনডিরেক্টলি ব্ল্যাকমেল করতেছো? ইনডাইরেক্টলি না, ডিরেক্টলি করতেছি। তারপর আমিন কিছু না বলে হাঁটতে লাগে। আমরা কি হেঁটে হেঁটে বাসায় যাব? তোমাকে সামনে থেকে রিকশায় তুলে দেব আর আমি হেঁটে যাব। হেঁটে কেন? আপনিও আমার সাথে রিক্সা দিয়ে যাবেন। আমিন কিছু না বলে শুধু হাঁটতে থাকে, আর পেছনে আরিয়া বকবক করতেছে। আসলে এই মেয়েটাকে প্রথমে দেখলে কেউই বলবে না যে আরিয়া এত কথা বলতে পারে। একটা রিক্সা ডাক দিয়ে আরিয়াকে উঠতে বলে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বলল, তুমি যাও, আমি অন্য রিকশায় আসতেছি। আরিয়া রিক্সা থেকে নেমে আমিনকে ঠেলে রিক্সায় ওঠায়। রিক্সা করে আমিন আর আরিয়া চলে আসে বাসায়। রাস্তায় একটা কথাও বলেনি আমিন। রিক্সা থেকে নেমে আরিয়া বলল, প্রত্যেক দিন যেন আমার ঠেলে রিক্সা তুলতে না হয়, আর যদি হয় তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? আমিন কিছু না বলে সোজা হেঁটে তার রুমে চলে যায়। আর আরিয়া আমিনের যাওয়া হলে সেও রুমে চলে যায়।
আমিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। একটু পর আঙ্কেল আসে তার রুমে। আঙ্কেল এসে আমিনকে ঘুম থেকে ডেকে তুলে বলল, আমিন, তোমাকে কি ডিস্টার্ব করলাম নাকি? না আঙ্কেল, আমি এখনই ঘুম থেকে উঠে পড়তাম। ভালোই হয়েছে আপনি এসে তুলে দিয়েছেন। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে ঘুম থেকে ডেকে তুললাম, এখানে একটা ফাইল আছে, এটা তুমি ঠিক করো, আশা করি পারবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমি তো আছি, আমাকে বলবে। জি আঙ্কেল, ঠিক আছে। আর শোনো, তুমি সপ্তাহে 4 দিন কলেজে যাবে আর 2 দিন অফিসে যাবে। বাড়িতে 4 দিনে যে কাজটুকু করবে সেটা নিয়ে যাবে, বুঝতে পারছো? আঙ্কেল আগে তো বলেছিলেন সপ্তাহে 3 দিন কলেজে আর 3 দিন অফিসে যাওয়ার জন্য, তাহলে এখন 2 দিন কেন? আগে বলেছিলাম, এখন আবার বলছি, কারণ তুমি সামনে এইচএসসি এক্সাম দেবে। এখন তোমাকে ভালোভাবে পড়তে হবে, বুঝতে পেরেছো? জি আঙ্কেল। আরে তুমি নাকি বলেছো আজকে থেকে আরিয়াকে পড়াবে। কখন? তোমার যখন সময় হবে ওকে বলে দিও, তাহলে সেই অনুযায়ী আরিয়া প্রিপারেশন নিয়ে রাখবে, ওকে? আমিন ভাবতেছে, কি ধরিবাজ মেয়ে রে বাবা, ওই মেয়ে নিজেই ওকে আজ থেকে পড়ানোর জন্য রাজি করিয়েছে। এখন বাবার কাছে বলছে আমিন নাকি বলেছে ওকে আজ থেকে পড়াবে। ঠিক আছে আঙ্কেল, আমি বলে দিব ওকে। আচ্ছা বাবা, তাহলে আমি আসি, থাকো তুমি। এটা বলে আঙ্কেল চলে যায়। আমিনও বিদায় দিয়ে দরজাটা আটকে এসে যেই ফাইলটা দিয়ে গেছে সেইটা নিয়ে বসে দেখার জন্য। ফাইলটা দেখে আমিন একটু মুচকি হাসে। তার হাসিটা বলে দিচ্ছে এই ফাইলটা যেন ওর কাছে তেমন কিছুই না, এটা যেন তার কাছে দুধ ভাত। যাই হোক, আমিন ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে যায় আরিয়াকে পড়াতে। রাতে আবার আমিনের ক্লাসের পড়া আছে। যদিও আমিনের কাছে আজকে প্রথম ক্লাস, কিন্তু বছরের 4টা মাস অলরেডি চলে গেছে। সেই জন্য স্যার ক্লাসে ঠিকই পড়িয়েছেন এবং পড়া দিয়ে দিছে হোমওয়ার্ক হিসেবে। আমিন আরিয়াদের বাসায় এসে কলিং বেল দিতেই আরিয়ার মা এসে দরজা খুলে দেয়। আমিন আন্টিকে দেখে হাসি মুখে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। আরিয়ার কথা জিজ্ঞেস করলে আন্টি আরিয়ার রুম দেখিয়ে দিয়ে বলল রুমে যেতে। আমিনও আর কিছু না বলে সোজা আরিয়ার রুমে চলে যায়। আমিন রুমে গিয়ে দেখে আরিয়া বসে বসে গেমস খেলছে ওর আম্মুর ফোন দিয়ে। এটা দেখে আমিন শব্দ করে কেসে উঠল, যেন আরিয়া ওকে দেখতে পায়। হয়েছেও তাই, আরিয়া ওকে দেখে ফোন রেখে দেয়। পরে আমিনকে বলল, বসেন এখানে, আম্মুর ফোনটা দিয়ে আসি। আমিন কিছু বলল না, আরিয়া চলে যায়। একটু পর রুমে এসে বলে, আপনি কি আমায় বিকেলে পড়াবেন? হ্যাঁ, তোমাকে বিকেলে পড়াবো। এখন তোমার কোন কোন সাবজেক্ট সমস্যা বের করো। আমিনের কথা অনুযায়ী আরিয়া ভদ্রমের মতন সুন্দর করে বই খুলে পড়তে বসে। আর পড়ার মাঝখানে আন্টি এসে কিছু শুকনো খাবার দিয়ে যায়। আমিনকে অনেকবারই বলে গেছেন আন্টি সবটুকু খাবার যেন শেষ করে। আমিনও আন্টির কথা অনুযায়ী হালকা খাবার খেয়ে নেয়। আরিয়াকে বেশ অনেকক্ষণ যাবৎ পড়ানোর পর পড়া শেষ, হয়তো আর 10-15 মিনিট পর মাগরিবের আজান দেবে। আরিয়াকে পড়ানো শেষ করে আমিন যখন আসছিল তখনই আরিয়ার মা আমিনকে ডাক দেয়। আমিন যাওয়ার পর আরিয়ার মা আমিনের হাতে একটা শুকনো খাবারের ব্যাগ দেয়, হয়তো বিস্কিট হবে। আমিন নিতে চায় না, কিন্তু আন্টি জোর করে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে খাবারগুলো দিয়ে যায়। আন্টিকে দেখে আমিনের প্রথমে একটা সন্দেহ হয়েছে, আজকে সন্দেহটা আরও গাঢ় হলো। আন্টির আচার আচরণ আমিনের চেনা একজন মানুষের সাথে খুব মিলে যায়। কার সাথে মেলে সেটা না হয় পরেই জানতে পারবেন। আমিন খাবারটুকু নিয়ে চলে যায় তার রুমে। রুমে এসে খাবারটা ভালো করে ঢেকে রেখে চলে যায় নামাজে। রাতে পড়া শেষ করে ফাইলটা ঠিক করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার নাস্তা করে আমিন আর আরিয়া রিক্সা করে স্কুলে চলে যায়। আঙ্কেল অনেকবার বলেছে গাড়ি করে যেতে, কিন্তু আমিন না করে, আর আমিন গাড়ি করে যাবে না বলে। আরিয়াও আমিনের সাথে রিক্সা করে চলে যায়। আচ্ছা, আপনি কি সব সময় এত কম কথা বলেন? কেন? আমি তো যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলি। হাজারের কথা আমার বলতে ভালো লাগে না। ও আচ্ছা, আপনি কি খেতে পছন্দ করেন? মানে যেমন ধরেন, আমি ফুচকা, ঝালমুড়ি, শুটকি মাছের ভর্তা আর অনেক কিছু পছন্দ করি। আপনি? আমি সব কিছু খেতে পারি, আমার কোনো না নেই কোনো কিছুতেই। আলহামদুলিল্লাহ, কম বেশি সব কিছু খেতে পারি। হো, ভালোই তো। এইভাবে কথা বলতে বলতে চলে আসলো তাদের গন্তব্যে। আরিয়া রিক্সা থেকে নেমে দাঁড়ায়, আমিন ভাড়া দিয়ে আসে। তারা দুজন হাঁটতে হাঁটতে সামনে এগোতে থাকে। এমন সময় আরিয়া বলে উঠল, কলেজে গিয়ে কিন্তু আবার কোনো মেয়ের চক্করে পড়বেন না, আগে থেকে সাবধান করে দিচ্ছি, বুঝলেন? প্রত্যেক দিন এক কথা? এক কথায় আপনি আমার সাথে আছেন, তাই আপনাকে দেখে রাখার দায়িত্ব আমার। আমিন মনে মনে ভাবে মাইয়া বলে কি। তারপর তারা দুজন
তাদের ক্লাসে চলে যায়। আরিয়া চলে যায় তার ক্লাসে, আমিন চলে যায় তার ক্লাসে। আজকে মাঠেও ক্লাসেও আরিফা এবং তার সেই বান্ধবীকে দেখতে পেল না, যে কিনা আমিনকে চড় দিতে চাইছিল। আমিন কিছু একটা আন্দাজ করে, ক্লাসে গিয়ে সাব্বিরের সাথে বসে কথা বলতে থাকে। তার মধ্যে ক্লাসে স্যার আসে। এইভাবে একে একে সবগুলো ক্লাস করে আরিয়ার জন্য বাইরে এসে দাঁড়ায় আমিন। আজকে তার সাথে সাব্বিরও দাঁড়িয়ে আছে। হঠাৎ সাব্বিরকে দেখে আমিন বলে উঠল, কি তুই দাঁড়িয়ে আছিস যে, তুই বাইরে যাবি না? আরে ভাই, যাবো তো, আমার গার্লফ্রেন্ডকে সাথে নিয়েই যাব। আমার গার্লফ্রেন্ড তোর আঙ্কেলের মেয়ের সাথেই পড়ে। এত ছোট মেয়েকে গার্লফ্রেন্ড বানালি? ওই শালা, ছোট কোথায় রে, মাত্র 4 বছরের ছোট। এটা কোনো বিষয়ই না। বিয়ে করতে হলে এমন সাইজের গুলোকেই ধরতে হয়, বুঝলি? ভাই বুঝছি। তার মাঝে আরিয়া চলে আসে, সাথে আরেকটি মেয়ে। ওই মেয়েটাও সুন্দর, তবে আরিয়ার থেকে বেশি না। মেয়েটা কাছে এসে সাব্বিরের সাথে চলে যায়। এইদিকে সাব্বিরও চলে যাওয়ার পর আমিন গিয়ে একটা রিক্সা ডেকে আনে। সেই রিক্সা করে দুজনে বাড়িতে চলে আসে। রাস্তায় অনেক কথা বলছে আরিয়া আমিন, শুধু উত্তর দিয়ে গেছে। বাড়িতে আসার পর দেখতে পায় আঙ্কেলও চলে এসেছে। তাই আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আঙ্কেলের কাছে যাই ফাইলটা নিয়ে। আঙ্কেলের বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজা খুলে দেয় হাসি মুখে। আমিন ঘরে ঢুকে আঙ্কেলের কাছে যায়, গিয়ে ফাইলটা দিয়ে বসে। আঙ্কেল ফাইলটা ভালোভাবে দেখে অবাক হয়ে যায়, কারণ এই ফাইলটা কাজ করতে ওনার কোম্পানির স্টাফদের সময় লাগে 3 দিন। আর এখানে আমিন নতুন, তার তো কমপক্ষে 1 সপ্তাহ লাগার কথা ছিল। আঙ্কেল অবাক হয়ে আমিনকে প্রশ্ন করলো, আচ্ছা আমিন, এটা তুমি একদিনে কিভাবে করলে? এটা কালকে সারা রাতে ঠিক করেছে আঙ্কেল। আমিন ফাইলটার মধ্যে কোনো কোনো জায়গায় ইচ্ছে করে ভুল করেছে, যেন আঙ্কেল বুঝতে পারে এটা কাজ করতে গিয়ে ভুল হয়েছে। আমিন এটাও মিথ্যা বলে যে ও সারা রাত লাগিয়ে কাজ করেছে। আসলে আমিনের এই কাজটা করতে মাত্র সময় লেগেছে 1 ঘন্টা। তোমাকে বলেছিলাম না আস্তে আস্তে কাজ করার জন্য? তোমাকে আমি তাড়া দিয়েছিলাম নাকি? এমন করলে তোমাকে আর কোনো কাজই দিব না। এমন করলে তোমার পড়াশোনায় বিরাট ক্ষতি হবে। আচ্ছা আঙ্কেল, এমন হবে না, আর এখন থেকে মনে থাকবে। মনে থাকে যেন। আর এখন কি করবে? আর একে তো পড়ানোর সময় এসেছে, তাই না? জি আঙ্কেল, ওকে পড়িয়ে আমি চলে যাব। আচ্ছা, তো তুমি থাকো, আমি যাই। আমার বাড়ি থেকে কিছু বাজার আনতে হবে। আঙ্কেল আমায় দিন, আমি এনে দিচ্ছি, আপনাকে যেতে হবে না। সমস্যা নেই, অল্প কিছু সদাই সেটা আমি নিজেই আনতে পারবো। তুমি বরং আরিয়াকে পড়িয়ে তোমার পড়া শুরু করো, কেমন? ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে যায়। আঙ্কেল যাওয়ার পর আন্টি এসে বলল, আমি রাতে কি খাবে? যেটা রান্না করবেন সেটাই চলবে আন্টি, আপনার হাতের রান্না সবই ভালো লাগে খেতে। পাগল ছেলে। আচ্ছা তুমি যাও, আরিয়া মনে হয় বই নিয়ে বসে আছে। আমিন চলে আসে আরিয়াকে পড়াবে বলে। আমিন এসে দেখে আরিয়া সুন্দর করে মাথায় হিজাব পিছিয়ে সুন্দর করে বসে আছে। দেখে মনে হচ্ছে মাত্র নামাজ শেষ করে এখানে বসে আছে। আমিন যাওয়ার পর ওকে সালাম দিয়ে বসে পড়ে। আমিন সালামের জবাব দিয়ে আরিয়াকে পড়াতে শুরু করলো। একসময় পড়া শেষ করে সে তার রুমে চলে আসে। রুমে এসে উঁচু করে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যেতে থাকে। এভাবেই কলেজ, বাসা, অফিস, আরিয়াকে পড়ানো এসব করতে করতে 2 মাস চলে যায়। 2 মাস পর আমিন কল দেয়, সাথে সাথে রিসিভ করে। মেয়েটার গায়ে হাত দিয়েছিলি কেন? নিশ্চুপ। আমাকে তো আর মানেনি। নিশ্চুপ। দেখ, এখন আমি এসবে কোনো কিছুতেই জড়াতে চাচ্ছি না, তাই এখন থেকে এসব করবি না। আর তোরা এসব করলে আমাকে সন্দেহ করবে ওরা, বুঝলি? আমি এখান থেকে ইন্টারে ভালো একটা রেজাল্ট করে দেখাতে চাই, ভালো একজন মানুষ হয়ে দেখাতে চাই। তোরা এমন করলে সেটা সম্ভব না। যা বললাম মনে থাকে যেন। ওই পাশে কে বা কারা আছে সেটা এখন জানতে পারবেন না, সেটা পরে জানতে পারবেন। সকালবেলা নাস্তা করতে বসে টেবিলে আঙ্কেল, আন্টি, আরিয়া, আমিন তারা 4 জন মিলে নাস্তা শেষ করে আঙ্কেল বলল, তা আমিন, কলেজ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। তোমার এক্সাম কবে? ফার্স্ট সেমিস্টার আর মাত্র 1 মাস 15 দিন আছে। তাহলে তো এক্সাম অনেক কাছে চলে এসেছে। ভালোভাবে প্রস্তুতি নিয়েছিস তো নাকি? জি আন্টি, ভালোভাবেই নিচ্ছি। এখন শুধু পড়াশোনার দিকে মন দে, আর কোনো কিছুতে না। এক্সাম শেষ হলে পরে কোম্পানির কাজ করবি, ঠিক আছে? আর তুমি শোনো, ওকে এখন কোম্পানির কোনো কাজ করতে দিবে না। ওকে এক্সাম শেষ হওয়ার পর আবার না হয় কোম্পানিতে জয়েন করবে। আমিও সেটাই বলতে চাচ্ছিলাম, তার আগেই তুমি বলে দিলে, ভালোই হলো। আমিন আর কিছু বলল না। তারা দুজন কথা বলতেছে বলে আমিন আর তাদের মাঝে কথা বলেনি। এই কতদিনে তারা আমিনকে তাদের পরিবারেরই একজন ভেবে নিয়েছে।
আঙ্কেল আন্টি আরিয়া আর আমিনকে কখনো আলাদা করে দেখে না, বরং আরিয়াকে যতটা আদর করে আমিনকেও সমানভাবেই আদর করে। আমিনকে এখন আন্টি তুই করে বলে, এতে আমিনও খুশি। আন্টি একেবারে মায়ের মতন আদর করে আমিনকে। আমিন আর আরিয়া খাবার শেষ করে চলে যায় স্কুলে। আমিন আর আরিয়া রিক্সা থেকে নেমে হাঁটতে লাগে। তখনই আরিয়া বলল, কোনো মেয়ের সাথে কথা বলবেন না কিন্তু, বলে দিলাম, মনে থাকে যেন। আমিন কিছু না বলে তার কলেজের দিকে হাঁটতে লাগে, আর আরিয়া তার স্কুলের উদ্দেশ্যে। এটা আরিয়ার প্রত্যেক দিনের ডায়লগ, তাই এখন আর তেমনভাবে গুরুত্ব দেয় না আমিন। আমিন যখনই হেঁটে মাঠের মাঝখানে আসলো তখনই আরিফা সামনে আসে। আরিফা সামনে এসে বলল, কেমন আছো আমিন? জি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এতদিনে আরিফা আমিনের সাথে অনেকটা ফ্রি হয়েছে, তাই আমিন আরিফাকে তুমি করে বলে এখন। আমিও ভালো আছি। আজকে এত দেরি হলো কেন তোমার আসতে? কোথায় দেরি হয়েছে? আমি তো প্রত্যেক দিন এই সময় আসি, আজকেও ঠিক টাইমে এসেছি। এখন থেকে একটু আগে আগে আসবি, বুঝলি? আর আমি শুধু শুধু আগে আসতে পারবো না। আর কিছু বলবে? না হলে আমি ক্লাসে যাই। আমি তোমাকে কিছু বলতে চাই। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ক্লাসে যাব। আমি এভাবে অনেকক্ষণ চেষ্টা করেও কিছু বলতে পারেনি। বাধ্য হয়ে আমিন চলে যায়। যাওয়ার আগে বলে যায়, যা বলার বাসা থেকে ভালো করে মনে করে এসো, এভাবে মানুষকে রাস্তায় আটকে হেনস্থ না করে। এটা বলে আমিন চলে যায়। আর আরিফা ভাবতে থাকে যে কিনা সবাইকে কথার ওপর রাখে, সে কোনো এক ছেলের সামনে একটা কথা বলতে পারছে না। আরিফার ভাবনার মাঝে তার পাশে এসে দাঁড়ায় নীরা। নীরা হলো আরিফার বান্ধবী, যে কিনা আমিনকে প্রথম দিন মারতে গিয়েছিল। নীরা এসে আরিফাকে বলল, এই ছেলের এত বড় সাহস তোকে ইগনোর করে চলে যায়? যেই মেয়ের জন্য পুরো ক্যাম্পাস উতলা হয়ে থাকে শুধুমাত্র একবার কথা বলার জন্য, সেই মেয়েকে ইগনোর করে চলে যায় এই খ্যাতটা। আর আমিও বুঝি না তোর এই খ্যাতটার কাছে এত কিসের দরকার যে ওকে যেই সময় দেখি সেই সময়ই ওর সাথে কথা বলতে চলে আসিস। তুমি কি আমার ফ্রেন্ড? মাঝে মাঝে আমার সন্দেহ হয়। মার খাওয়ার পরে তোর মাথা মনে হয় পুরোপুরি কাজ করা বন্ধ হয়ে গেছে। আমি ছোট লোক খ্যাতটার সাথে এমনি এমনি কথা বলতে আসি না। একে তো আমার প্রেমে জ্বালিয়ে ফাঁসি এমন শিক্ষা দিব যাতে সারা জীবন মনে রাখে যে এই আরিফা কি জিনিস। কিন্তু শুধু শুধু তুই এই ছেলেটাকে এমনভাবে হেনস্থা করবি কেন? এই খ্যাতটা আবার কি করলো? তোকে কম পারতে গাদি রাখি? তুই দেখ, তোকে যেদিন মেরেছিল এর আগের দিন তুই এই খ্যাতটাকে চট দিতে গিয়েছিলি। তুই যেই হাতে চট দিতে গিয়েছিলি সেই হাতটাই ভেঙেছে। আর তোকে মারার সময় বলেছিল যে খুব বড় ভুল করেছিস। আমি চিন্তা করে দেখলাম, চিন্তা করে এতটুকু বুঝতে পারছি যে এসবের পিছনে কোনো না কোনোভাবে এই খ্যাতটার হাত আছে। আমি বুঝতে পারছি তোর কথা, কিন্তু তুই শিওর কিভাবে যে এই খ্যাতটাই দায়ী আজকে আমার এই অবস্থার জন্য? দেখ, আমার মনে হয় না এই খ্যাতটা এত কিছু করতে পারবে। যদিও এইসবের মধ্যে না থাকে তাহলে শুধু শুধু ওকে কষ্ট দেওয়া হবে, যেটা আমার মনে হয় না ঠিক হবে। নীরা বেবি, তুমি জানো আমি ঠিক ভুল বিচার করি না। আমার যেটা মনে হয় সেটাই করি। এখন যেটা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি অবশ্যই করে ছাড়বো। তোকে বলে লাভ নেই, আমি বুঝতে পারছি মার খাওয়ার পরে এইসব ছেলে মেয়েদের সাথে কতটা খারাপ করেছি। এখন আর এসবে জড়াতে চাই না। বোন, তুই এসব থেকে উঠে আয়। জাস্ট শাট আপ নীরা, তুই কি বলতে যাচ্ছিস? দেখ, আমি একবার যে সিদ্ধান্ত নিই সেটা করি ছাড়ি, এটা তুইও ভালো করেই জানিস। তো আমায় বলে লাভ নেই, আর তোর এইসব জ্ঞান দিতে আসিস না। নীরা আর কিছু বলল না। নীরা জানে আরিফা একবার যেটা সিদ্ধান্ত নেয় সেটা করেই ছাড়ে। এখন ওকে এসব বলা বোকামি ছাড়া আর কিছুই না, তাই নীরা আর কিছু বলল না। নীরা আর আরিফা হাঁটতে লাগে ক্লাসের উদ্দেশ্যে। আর ওইদিকে আমিন গিয়ে প্রত্যেক দিনের মতন সাব্বিরের সাথে এক বেঞ্চে বসে পড়ে। সাব্বির বলল, কি মামা, তুই তো একেবারে লালে লাল। প্রত্যেকদিন গার্লফ্রেন্ডের সাথে এক রিক্সা করে আসিস, আবার এক রিক্সা করেই যাস। ভালোই তো, তা কবে পিছিটাকে পটিয়ে নিবি? সাব্বির, তোকে বলছি না এই ধরনের কথা বলবি না, তারপরও কেন বলিস? আর তুই তো জানিসই আমি আরিয়াকে ওই চোখে দেখি না। ওর বাবা মা আমার নিজের সন্তান মনে করে, বুঝলি? আরে দোস্ত, রাগ করিস কেন? আমি তো মজা করছিলাম, তুই সিরিয়াসলি নিয়ে নিবি আমি ভাবিনি, বুঝলি?
আচ্ছা ভাই, সরি, এখন তো একটু হাস। দেখ, তোকে আগেও অনেকবার বলছি, আজও বলতেছি, আর একে নিয়ে মজা করবি না একদমই। এটা বললে তো রাগ হবে। আমি ওকে আমার বোনের চোখে দেখি। ভাই, আমার ভুল হয়েছে, আমায় মাফ কর। আমি তো একবার মাফ চাইছি, আর বলবো না বললাম তো। এখন একটু হাস। সাব্বির এমনভাবে কথাগুলো বলল যে আমিন না হেসে পারল না। এসব কথাবার্তা নিয়ে সাব্বির আর আমিন হাসাহাসি করছিল। তার মাঝেই ক্লাসে স্যার আসতে দেখা যায়। স্যারের একটু আগে আগে আবার আরিফা আর নীরা ক্লাসে আসে। স্যার আসে একে 4টা ক্লাস শেষ করে দুপুরে খাবার খাওয়ার সময় দেয়। সাব্বির আর আমিন দুজনে মিলে চলে যায় বাইরে গিয়ে একটা দোকান থেকে হালকা নাস্তা করতে থাকে। এরই মধ্যে আরিয়া আর সাব্বিরের গার্লফ্রেন্ড আসে। সাব্বিরের গার্লফ্রেন্ড এসে চলে যায় সাব্বিরের কাছে, আর আরিয়া আমিনের কাছে আসে। এটা দেখে আমিন জিজ্ঞেস করলো, কি খাবে? যেটা খেতে বলবেন সেটাই খাবো। আমিন আর কথা না বাড়িয়ে গিয়ে কিছু শুকনো খাবার যেমন চিপস, বিস্কিট, জুস, চানাচুর এগুলো কিনে এনে এগুলো আরিয়াকে দিয়ে বলল, ভেতরে চলে যাও, এখানে দেখো না। আরিয়া ভদ্র মেয়ের মতন কথা না মাথা নাড়িয়ে চলে যায়। এটা আমার সাব্বির খেয়াল করে। সাব্বির দেখে আমিনের কাছে এসে কিছু বলতে যাবে, তার আগেই আমিন, যদি আরিয়ার ব্যাপারে কিছু বলতে চাস তাহলে মুখ বন্ধ করে রাখ। বন্ধু, তুই কেমনে বুঝলি আমি আরিয়ার নামে বলবো? তোর আইডিয়াটা তো 100 থেকে 100। তোকে তো এতদিনের চিনেছি, তাই না? তুই যে কত ভালো মানুষ তা তো আমি ভালো করে জানি। ভাই, তুই কি আমায় অপমান করতেছিস নাকি প্রশংসা করতেছিস সেটাই তো বুঝতে পারছি না। তোর এত কিছু বুঝতে হবে না, তোর বোঝার মতো বয়স হয়নি। এখন চল, নামাজের সময় হয়ে আসছে, দেরি করলে আর নামাজ পাওয়া যাবে না। সাব্বির আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমিন ওকে বলতে না দিয়ে ওকে নিয়ে চলে যায় মসজিদে এসে নামাজ পড়ে আবারও চলে আসে কলেজে এসে মাঠ দিয়ে সাব্বির আর আমিন যাচ্ছিল। এমন সময় আরিফা এসে বলল, এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে সেই কখন থেকেই খুঁজতেছি। আমায় খুঁজতেছো কেন? দেখো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তো তোমাকে বলেছে কে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে? যা বলার তাড়াতাড়ি বলো, আমরা ক্লাসে চলে যাব। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, আর বাঁচতেও পারবো না। কিন্তু কেন? আমার পার্সোনাল প্রবলেম, সেটা তোমাকে বলতে চাচ্ছি না। না, তোমাকে বলতেই হবে। আমি তোমার বাপের চাকর না, ওকে? আর আমার সামনে কখনো এসব কথা বলবে না। এটা বলে আমিন আর সাব্বির চলে যায় ক্লাসে। সাব্বির ক্লাসে এসে আমিনকে বলল, ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোকে আরিফা প্রপোজ করেছে, আর তুই কি সুন্দর করে না বলে দিলি মুখের উপর। আমি হলে তো রাজি হয়ে যেতাম। ভাই, তুই তো একটা জিনিস রে। এইভাবে আজকের মতো করে ক্লাস শেষ করে বাসায় ফিরে আসে। বাসায় এসে প্রতিদিনের মতন পড়াশোনা নিয়ে ব্যস্ত। এইভাবে বেশ অনেকগুলো দিন কেটে যায়। এত দিনে আমিন জানতে পেরেছে আরিফা নাকি আরিয়ার চাচাতো বোন। তারা আগে নাকি একসাথেই থাকতো, কিন্তু আরিফার মা কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা করে এই বাসা থেকে চলে যায়। আঙ্কেলও ওদের সাথে আর যোগাযোগ করে না। আরিয়ার গায়ে নাকি আরিফার মা হাত তুলেছিল সেই রাগে। আজকে থেকে এক্সাম শুরু, তাই তাড়াতাড়ি করে যেতে হবে। আগে গিয়ে তো সিট খুঁজতে হবে, তাই আজকে একটু তাড়াতাড়ি বের হয়ে যায় আরিয়াকে নিয়ে। রাস্তায় এসে আরিয়া বলল, আচ্ছা, আপনার যতদিন এক্সাম ততদিন কি আমায় পড়াবেন না? আমিন ছোট্ট করে উত্তর দেয়, না। আরিয়া না শুনে মনটা খারাপ হয়ে যায়। তখন আবারও জিজ্ঞেস করলো, এক্সাম কতদিন চলবে? 20 দিনের মতো। ও আচ্ছা, আপনার ইন্টার ফাইনাল ইয়ার এক্সাম কবে থেকে শুরু হবে? আর 5 মাস আছে। আর কিছু না বলে চলে রিকশায় উঠে পড়ে তারা দুজন। রিকশা চলতে চলতে এসে কলেজের সামনে দাঁড়ায়। তখনই হঠাৎ করে আরিফা সামনে চলে আসে। আরিফা এসে বলল, বাহ বাহ, আমি সে কবে থেকে তোমাকে প্রপোজ করে যাচ্ছি, আর তুমি কিনা আমার চাচাতো বোনের সাথে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এর প্রতিশোধ তো আমি নিবই। আমিন আরিয়াকে স্কুলে পাঠিয়ে দেয়, আর সে চলে যায় কলেজে গিয়ে সাব্বির আর আমিন মিলে সিট খুঁজতে থাকে। আর ওইদিকে আরিফা নীরাকে বলছে, নীরা, এই খ্যাতটাকে দেখলাম আজকে আমার চাচাতো বোন আরিয়ার সাথে রিক্সা করে আসছে। এটা কি প্রেমের চালে ফাঁসানো যাবে না, অন্য কোনো এক পরিকল্পনা করতে হবে, বুঝলি? আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, এসব ছাড় বুঝলি, না হলে খুব বড় একটা সমস্যায় পড়বি। এখনো সময় আছে, আমিনকে ছেড়ে দে।
ওকে দেখে আমার মনে হয় না যে ও এমন কাজ করতে পারে। এই সব কথা শুনে আরিফার রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। আমিন এক্সাম শেষ করে বের হয়। বের হওয়ার পর সাব্বির আর আমিন দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল। তখনই সাব্বিরের গার্লফ্রেন্ড আসে। আমিনকে জিজ্ঞাসা করে আরিয়া কোথায়। মেয়েটি বলল সে নাকি বাড়িতে চলে গেছে। তাই আমিন আর দেরি না করে বাসায় আসে। বাসায় এসে আগে আঙ্কেলের বাসায় যায়। আন্টি জিজ্ঞেস করলো, আমি এক্সাম কেমন হয়েছে রে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আন্টি। আন্টি আইডিয়া কি চলে এসেছে নাকি স্কুল থেকে? হ্যাঁ রে বাবা, স্কুল থেকে মন খারাপ করে এসেছে দেখলাম। জিজ্ঞেস করলাম কিছু হয়েছে, সে বলল না, এখনো মন খারাপ করে ঘরে বসে আছে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দেই। আমিন চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসলো। আন্টি আরিয়া আপনি খেয়েছেন? না রে বাবা, ও সেই যে স্কুল থেকে এসে দরজা লাগিয়েছে আর খোলেইনি। আমিও খাইনি, তোদের জন্য বসে আছি। তাহলে আরিয়া খাবে না? না, ও এখন ঘুমাবে, তাই না করেছি ডিস্টার্ব না করতে। চলো বসে পড়ো। আমিন খাবার খেয়ে চলে আসে রুমে। এসে পড়তে বসে। পড়তে পড়তে যে কখন রাত হয়ে গেছে আমিন বলতেই পারবে না। আর ওইদিকে আঙ্কেল আসার পর আরিয়া দরজা খোলে। আঙ্কেল অনেক ডাকাডাকি করার পর দরজা খুলেছে। আরিয়া এসে তার বাবার পাশে বসে আছে। তাকে অনেকবার জিজ্ঞেস করেছে তার বাবা কি হয়েছে। অবশেষে মুখ খুলে বলল, বাবা, আরিফা আপু অনেক দিন ধরে আমিন ভাইকে প্রপোজ করতেছে। এটা শুনে হয়তো তার মা বাবা বুঝতে পেরেছেন কিছুটা। দুজনেই দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। হাসি থামিয়ে তার বাবা বলল, তো কি হয়েছে? তুমি এটার জন্য এমন করছো কেন? আমি আমিন ভাইকে ভালোবাসি। ওনাকে কোনো মেয়ের পাশে সহ্য হয় না আমার। আরিয়ার বাবা আরিয়ার মনের অবস্থা বুঝে সব বলে দেয় যে তারা আমিনকে আরিয়ার জন্য আগে থেকে পছন্দ করত, আর আমিনের পড়াশোনা শেষ হলেই তাদের বিয়ে দিয়ে দেবে। এটা শুনে আরিয়া অনেক খুশি হয়। খুশি হয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবা তাকে না করেছে এখন যেন আমিনকে এসব ব্যাপারে না বলে। একে একে সবগুলো এক্সাম শেষ হয়। এখন কলেজে 3 দিনে বন্ধ দিয়েছে, তাই আমিন ঘুমাচ্ছিল দুপুরবেলা। তখনই আমিনের রুমে আঙ্কেল যায়। আঙ্কেল গিয়ে আমিনকে ডাক দেয়। আমিন উঠে বসে। জুম্মার নামাজ পড়ে এসে ঘুমিয়েছিল। আমিন, তোমাকে ডিস্টার্ব করলাম বুঝি? আরে না না আঙ্কেল, ডিস্টার্ব করবেন কেন? আর আমি ডিস্টার্ব হয়নি, এমনিতে শুয়েছিলাম। কোনো সমস্যা আঙ্কেল? না, কোনো সমস্যা না, তবে বলুন। আরে একটু বাইরে ঘুরতে যেতে চাচ্ছে, তুমি ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসবা? আমিন একটু চুপ করে থাকে, তবে বেশিক্ষণ না ভেবে বলে দেয়, আচ্ছা আঙ্কেল ঠিক আছে। কোন সময় নিয়ে যেতে হবে? বিকেলের দিকে বের হয়ে দুজন। আচ্ছা আঙ্কেল ঠিক আছে। তাহলে আমি যাই, 4টার দিকে তুমি নিচে চলে এসো, কেমন? ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে গেল। আর এদিকে আমিন ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ পড়তে বসে। পড়তে পড়তে 4টা বেজে যায়। তখন আমিনও চলে যায় নিচে। আমিন গিয়ে দেখে আরিয়া রেডি হয়ে বসে আছে। তাই নিচে বেশি দেরি হয়নি, আমিন আরিয়াকে নিয়ে চলে আসে। আরিয়া আজকে শাড়ি পরেছে। বাইরে এসে আরিয়া আমিনকে বলল, আমাকে কেমন লাগতেছে? আমিন আরিয়ার দিকে তাকায়। আমিন তো তাকে চোখ সরাতে পারছে না। আজকে যেন আরিয়াকে কোনো পরীর চেয়ে কম মনে হচ্ছে না। আমিন হয়তো আরিয়ার ওপরে ক্রাশ খেয়েছে। তখনই আরিয়ার ডাক দেয় আমিন। আমিন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। আমিন ঘোরের মধ্যে থেকেই বলে উঠল, জাস্ট অসাধারণ লাগছে তোমাকে। শাড়িতে যে কাউকে এত সুন্দর লাগে তা আমি আগে জানতাম না। আজকে তোমাকে না দেখলে হয়তো আর কখনোই জানতামও না। আরিয়া আমিনের কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচুয়ে নামিয়ে ফেলে। তখনই এক রিক্সা কাছে এসে হর্ন দিয়ে জিজ্ঞেস করলো, মামা কোথায় যাবেন? রিক্সার কথায় আমিনের ধ্যান ভাঙে। সে এতক্ষণ আরিয়ার দিকেই তাকিয়েছিল, এখন সেটা বুঝতে পেরে নিজেই নিজেকে গালি দিচ্ছে। আরিয়া রিক্সাতে ওঠো। আমিনও রিক্সাতে উঠে এক পার্কের নাম বলল। তখনই রিক্সা চলতে শুরু করলো ওই পার্কের উদ্দেশ্যে। আমিন যেহেতু এই শহরে অনেক দিন ধরে থাকে, সেই জন্য অনেক জায়গাগুলো ভালো করে চেনে। তাই কাছেই একটা পার্ক নিয়ে যাচ্ছে আরিয়াকে। অবশ্য আরিয়াকে প্রথমে জিজ্ঞেস করেছিল আমিন কোথায় যাবে। তখন আরিয়া নিজেই পার্কের কথা বলল। রিক্সা এসে থামে পার্কের সামনে। রিক্সার ভাড়া দিয়ে আমিন আর আরিয়া ভেতরে যায়। এই পার্কে সাধারণত সব বয়সের লোকজনই আসে। বাচ্চা থেকে শুরু করে যাদের বয়স 60-70 তারাও আসে এখানে ঘুরতে। আমিন গিয়ে বাদাম কিনে আনে নিজের জন্য আর আরিয়ার জন্য ঝালমুড়ি। আরিয়া আর আমিন দুজনে গিয়ে একটা জায়গায় বসে। আরিয়া ঝালমুড়ি খেতে খেতে হঠাৎ করে আমিনের মুখের কাছে তুলে ধরে। আমিন কিছু বলার জন্য মুখ খুলতেই আরিয়া আমিনের মুখে ঝালমুড়ি ঢুকিয়ে দেয়। কথা না বলে খান।
আমিনও আর কথা বলেনি। একটু পর আরিয়া আবারও বলে উঠল, আচ্ছা, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? আরিয়ার এই কথায় আমিন টাস্কি খেয়ে যায়। আমিন ধারণাও করতে পারেনি আরিয়া যে এমন একটা কথা বলবে। দেখো আরিয়া, তোমার বয়স কম, তোমার মুখে এসব কথা মানা না, বুঝলে? আর আমি এসবে কখনোই জড়াইনি আর জড়াবো না। আমি এখানে ভালো করে পড়াশোনা করতে এসেছি, এসব প্রেম ভালোবাসা করতে আসেনি। আমি ছোট, আমি ছোট, তবে আমার এই ছোট্ট মনটা আপনাকে ভালোবেসে ফেলেছে। আপনাকে যখন ওই দিন আরিফা আপু ভালোবাসার কথা বলেছে, আমি সেটা শুনেছি। আমি ভেবেছিলাম আপনি হয়তো রাজি হয়ে যাবেন, তাই ওখান থেকে চলে আসি। আপনার পাশে কোনো মেয়েকে আমার সহ্য হয় না। আমি ছাড়া আর কেউ আপনাকে ভালোবাসি কথাটা বলতে পারবে না। এসব কি আবল তাবল করতেছো আরিয়া? দেখো, আমার কাছে যখন কিছু ছিল না, একটু খাবারও ছিল না, তখন তোমার বাবা আমাকে তোমাদের বাসায় আশ্রয় দেয়। তোমার বাবা না থাকলে হয়তো আজকে আমি ওই যে দেখো রাস্তার ঠোকাইদের মতো ঘুরে বেড়াতাম। আমি সেই লোকের সাথে কখনো বেইমানি করবো না। আর সব থেকে বড় কথা হলো, আমি তোমাকে বোন ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। তুমি এখনও ছোট, এসব পাগলামি আর একটু বড় হলে চলে যাবে। আসলে এখানে তোমার কোনো দোষ নেই, সব দোষ বয়সের। আপনি কি বলতে চাচ্ছেন এটা আমার আবেগ? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে অনেক বড় ভুল করবেন। আমি জানি এটা আমার কোনো আবেগ না। আমি সত্যি সত্যি ভালোবাসি আপনাকে। এসব বাদ দাও, এখন সামনে তোমার ফাইনাল এক্সাম, এখন ভালোভাবে পড়তে হবে, না হলে রেজাল্ট খারাপ হবে। আরিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিক্সা ডেকে আনে আমিন। আরিয়াকে এক রিক্সায় তুলে দিয়ে আমিন অন্য রিক্সা করে আরিয়ার পেছনে যেতে থাকে। এক সময় তারা বাসায় চলে আসে। আরিয়া রিক্সা থেকে নেমে আমিনের জন্য অপেক্ষা করে। আমিন আরিয়াকে কথা বলার সুযোগ না দিয়ে চলে যায় তার রুমে। আমিন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। পরপর কয়েকবার মোবাইলটি বেজে ওঠে। আমিন ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোনে 3টা কল এসেছে। আমিন ফোনটা রাখতে যাবে, ঠিক ওই সময় আবারও সেই চিরচেনা নাম্বার থেকে কল আসে। আমিন রিসিভ করে, কানে ধরে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? ভাই, আপনাকে ছাড়া আমরা কি করে ভালো থাকি বলেন? ভাই, আপনি আর কতদিন আছেন এইখানে? আর কয়েকটা মাস আছে রে, তারপরে চলে আসবো। বাসা থেকে তো জোর গলায় বলেই এসেছি, খুব ভালো রেজাল্ট করে বাসায় পা রাখবো, আর না হলে কখনো বাসায় বাবার সামনে ফিরবো না। ঠিক আছে ভাই, আমরা আপনার অপেক্ষায় থাকবো ভাই। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকবি, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবি। কারোর সাথে যেন কোনো জোর জবরদস্তি না হয়, এটার মাথায় রাখবি। আচ্ছা, ভালো থাকবি, রাখি এখন। ঠিক আছে ভাই, আমার মাথায় থাকবে প্রত্যেকটা কথা। আর ভাই, আপনিও আপনার খেয়াল রাখবেন। আমিন ফোন কেটে বিছানায় শুয়ে পড়ে, একটু রেস্ট নেয়, তারপর চলে যায় নামাজে। নামাজ থেকে এসে পড়তে বসে। কিছুক্ষণ পড়ার পর চলে যায় আরিয়াকে পড়াতে। আমিন যখন আঙ্কেলের বাসায় যায় তখন আন্টি জিজ্ঞেস করে, আমিন বাবা, তোরা তো ঘুরতে গিয়েছিলে, কিছু কি হয়েছে? আরিয়া এসেছে দরজা বন্ধ করে শুয়ে আছে, এত ডাকাডাকি করলাম, তারপরও দরজা খুললো না। কিছু হয়নি তো আন্টি? আচ্ছা, আমি গিয়ে দেখতেছি। আচ্ছা, গিয়ে দেখ। আমিন চলে আসে আরিয়ার দরজার কাছে। তখন আন্টিকে সত্যি কথা বলেনি আমিন। এটা যে বলার মতো কথা না। আমিন নিজেও আরিয়াকে একটু একটু পছন্দ করে, সেটা ও না করতে পারবে না, কিন্তু আমিন তার এই অনুভূতিকে বাড়তে দিতে চায় না। আমিন আরিয়ার দরজার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ডাকাডাকি করে, কিন্তু কাজ হয় না। তখন আমিনের মাথায় একটা বুদ্ধি আসে। আরিয়া, এখন যদি দরজা না খোলো তাহলে কিন্তু আমি চলে যাব, আর কখনো তোমাকে পড়াতে আসবো না, এমনকি তোমার সামনেও আসবো না, বুঝতে পেরেছো? এই কথা বলতে দেরি হয়েছে যতটা, তার থেকে কম সময়ে আরিয়া এসে দরজা খুলে দেয়। এটা দেখে তো আমিন অবাক। সে ভেবেছিল হয়তো কাজ নাও হতে পারে, কিন্তু এ তো তাড়াতাড়ি যে আরিয়া এসে দরজা খুলে দেবে এটা আমিনের ধারণাও ছিল না। আমিন আরিয়ার দিকে তাকায়, হঠাৎ করে চোখ যায় তার চোখের দিকে। আমিনের কলিজাটা ছ্যাঁত করে ওঠে, মনে হচ্ছে কেউ যেন কলিজাটা কেটে নিয়ে যাচ্ছে। আমিন অনুভব করে মেয়েটা এতক্ষণ ধরে কান্না করছিল। আমিন আরিয়াকে পড়িয়ে নিজের রুমে চলে আসে। পড়াশোনা করে রাত 11টায় শুয়ে পড়ে। এক্সামের আর বেশি দিন নেই, বড়জোর আর 5-6 মাস আছে। তার মধ্যে নিজেকে পুরোপুরি তৈরি করতে হবে। সকালবেলা আমিন আর আরিয়া চলে যায় স্কুলে। আজকে ক্লাসরুমে ঢোকার সময় আরিফা এসে বলতে লাগলো, আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। তোমার কি আমার কথায় বিশ্বাস হয় না? আচ্ছা বলো, কি করলে তোমার আমার কথা বিশ্বাস হবে? দেখো আরিয়া, আমি এখানে কোনো প্রেম ভালোবাসা করতে আসিনি, তোমাকে আগেও বলেছি, এখনও বলতেছি।
আরিফা হুট করে এসে আমিনকে জড়িয়ে ধরে। আমিন সরাতে যাবে আরিফাকে, তার আগেই কে জানি এসে আমিনের বুক থেকে আরিফাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। তোমাকে আমি সেই দিন বলেছিলাম যে আমি ওনাকে ভালোবাসি, তারপর কেন তুমি আমার থেকে ওনাকে নিয়ে যেতে চাইছো? দেখো, তোমাকে আমি এতদিন কিছুই বলিনি, তুমি আমার সব পছন্দের জিনিস নিয়ে নিতে, তাই বলে ভেবো না ওকেও দিয়ে দিব। ও আমার পছন্দ না, আমার ভালোবাসা। ওর দিকে আঙ্গুল তুলেছে তো সেই আঙ্গুল ভেঙে গুড়িয়ে দিব, আর কখনো এই ভুল করবে না। আরিয়া, তুই হয়তো ভুলে গেছিস আমি তোর বড় বোন হই। তুই আমার সাথে এরকম ব্যবহার করার সাহস কই পেলি? বড় বোন মাই ফুট, তুমি তোমার বড় বোনের জায়গাটা ধরে রাখতে পারোনি। আর রইল ব্যবহারের এখনো কিচ্ছুই দেখোনি। আজকে তো শুধু চর মেরে ছেড়ে দিয়েছি, এবার এমন করলে হাত পা ভেঙে দিত আমি দ্বিতীয়বার ভাববো না, ওকে? এটা বলে আরিয়া আমিনের হাত ধরে নিয়ে চলে যায় আর কলেজের সময় দাঁড়িয়ে আরিফাকে দেখতেছে। এতক্ষণ এখানে কি হয়েছে আরিফা যেন মাথার ওপর দিয়ে গেছে সব। আসলে আরিয়া যখন ক্লাসে যাচ্ছিল তখনই তার মনে পড়ে আমিনের কাছে তার একটা খাতা রয়েছে। সে কারণে আসে আমিনের কাছে, আর এসে আরিফা আর আমিনের থেকে একটু দূরে দাঁড়িয়ে সবটাই শোনে। আরিয়া আর আমিন চলে যায় আর আরিফা দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মাই সুইট বোন, তুমি এখনো তোমার বড় বোনকে চিনতে পারোনি, খুব শীঘ্রই চিনতে পারবে। আর রইল আমিন, এই ভিখারির বাচ্চাকে কে ভালোবাসবে? আমি আরিফা কখনো না। ওকে তো এমন মারবো যাতে করে আর দ্বিতীয়বার কারোর মুখে মুখে কথা বলতে না আসে। আমিন আর আরিয়া চলে আসে বাসায়। আরিয়া বাসায় এসে সে কি কান্না। আমিন চলে যায় তার রুমে, আন্টি আঙ্কেলকে কল দিয়ে সব বলে। তখন আঙ্কেলও বাড়িতে চলে আসে। আঙ্কেল, আন্টি, আরিয়া 3 জন মানুষ সোফায় মুখোমুখি বসে আছে। আরিয়া তো সে কখন থেকে কান্না করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। আঙ্কেল বলল, মা দেখো, তুমি যদি না বলো কি হয়েছে আমি জানবো কি করে? তাড়াতাড়ি বলো, আমি সব ঠিক করে দেব। আরিয়া কান্না করতে করতে বলল, আব্বু, আমি একটা কথা বলবো, যদি রাখতে পারো ভালো, আর না পারলে আমাকে হারাবে সারা জীবনের জন্য। এই কথা শুনে আঙ্কেল আর আন্টির ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাদের একটা মাত্র মেয়ে, এই মেয়ের মুখের দিকে তাকিয়েই তো বেঁচে আছেন তারা। আন্টি বলল, মা, তুই যা বলবি তাই হবে, তুই আর কখনো এমন কথা বলবি না। আঙ্কেলও একই কথা বলে। আরিয়া বলল, আব্বু, আমি আজ এক্ষুনি ওনাকে বিয়ে করব। আমি জানি আমার বয়স হয়নি, কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, এখন পর্যন্ত তোমাদের ডিসিশন, আমাকে তোমাদের সামনে দেখতে চাও না, আমার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাও। আন্টি আর আঙ্কেল জানতো এমনই কিছু একটা হবে, কারণ তারা তাদের মেয়ের মন বুঝতে পেরেছিল আরও অনেক আগেই। তারা তখন একটা গুরুত্ব দেয়নি, এখন বুঝতে পারতেছে। আঙ্কেল বলল, আমিন কি তোমাকে পছন্দ করে? মানে তুমি তো আমিনকে ভালোবাসো, আমিনও কি? আরিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, পরে নিজেই বলা শুরু করে, আমি কালকে ওনাকে আমার মনের কথা বলেছি, কিন্তু উনি না করে দেয় আমায়। আজকে কলেজে যাওয়ার পর আরিফা আপু এসে ওনাকে প্রপোজ করে, উনি না করে দেয়। আমি পেছন থেকে সবটা শুনি, আর তখনই আরিফা আপু এসে ওনাকে জড়িয়ে ধরে। তখন আমি সহ্য করতে না পেরে আরিফা আপুকে চড় মারি, দুটো আরও অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে আসি। আঙ্কেল আর আন্টি তো আরিয়ার কথা শুনে তবদা খেয়ে যায়। যেই মেয়ে সবসময় বড় আপু বলে সব কিছু ছেড়ে দিত, ওই মেয়ের জন্য আজ সে মেয়েকে চড় মেরেছে, ভাবা যায়? আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখি আমিনের সাথে কথা বলে। আব্বু, একটা মেয়ে কতটা নিরুপায় হলে তার বাবা মার সামনে নিজের ভালোবাসার কথা বলতে পারে, ভাবতে পেরেছো? আঙ্কেল চিন্তা করে, সত্যিই তো আমার যেই মেয়ে ঠিকমতো কোনো অচেনা মানুষের সামনে লজ্জায় কথা বলতে পারে না, সেই মেয়ে নাকি এক ছেলের জন্য মারপিটও করেছে। আমিন তার রুমে শুয়ে শুয়ে ভাবতেছে আজকে কি হলো, কি থেকে কি হয়ে গেল। আরিয়া যে এমন করতে পারে তা আমিন কখনো চিন্তাও করেনি। আমিনের ভাবনা চিন্তার মধ্যে আঙ্কেল আসে। আসবো আমিন? আঙ্কেল, আপনাকে আগেও বলেছি আমার রুমে আসতে গেলে কখনো পারমিশন নিতে হবে না, এতে আমারই খারাপ লাগে। আঙ্কেল একটা হাসি দিয়ে এসে বসলো আমিনের পাশে। আঙ্কেল, জরুরি কোনো বিষয় আছে? আপনি তো এই সময় অবশ্যই থাকেন। বাবা, জরুরি বিষয় বলতেই আসতে হলো। আচ্ছা আঙ্কেল, বলুন, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কিনা। বাবা, আমি আজকে তোমার কাছে এমন কিছু চাইবো যা দিতে হবে, না করতে পারবে না। অবশ্যই আঙ্কেল, রাখার মতো হলে আমি অবশ্যই রাখবো, আপনি চিন্তা করবেন না। আগে কথা দাও বাবা, আমার কথাটা রাখবে। আমিন একটু চিন্তা করে,
আমিন ভাবে তার অতীত মনে হয় জেনে গেছে আঙ্কেল, তাই তার কাছে এমন কিছু চাচ্ছে। আমিন বিনা সংকোচে কথা দিয়ে দেয়। বাবা, তুমি তো জানো আমার একটা মাত্র মেয়ে আরিয়া, ও তোমাকে ভালোবাসে, ও তোমাকে বিয়ে করতে চেয়েছে আজকে। আর আমি তোমার আন্টি আগে থেকেই এটাই চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম আরিয়া ইন্টার পরীক্ষা শেষ করার পর বিয়ের কাজটা শেষ করব, কিন্তু আরিয়া তোমাকে সত্যিই অনেক ভালোবাসে, যার কারণে এখন তোমাকে হারানোর ভয় পাচ্ছে। আমিন কি বলবে কিছু বুঝতেছে না। এই বয়সে বিয়ে করবে, তাও আবার নিজের বাবা মাকে না জানিয়ে। এদিকে আঙ্কেলকেও কথা দিয়ে ফেলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আমিনের বাবা মা আর ওর ছোট একটা বোন আছে, যে কিনা এবার ক্লাস 9-এ পড়ে। আঙ্কেল বলল, কি হলো বাবা, তুমি কিন্তু কথা দিয়েছো, না করতে পারবে না। ঠিক আছে আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। আঙ্কেল আর কিছু কথা বলে চলে যায়। যাওয়ার আগে আমিনকে বলে যায় যেন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যায়। আমিনও আঙ্কেলের কথা মতো রেডি হয়ে চলে যায় নিচে। এখন রাত 9টা বাজে। আমিন কলিং বেল দিতেই আন্টি হাসি মুখে দরজা খুলে দেয়। আমিনকে নিয়ে একটা জায়গায় বসায়। ঘরে কিছু মানুষ দেখতে পায় আন্টি। বলল ওরা নাকি আরিয়ার নানু বাসার লোকজন। আন্টি আমিনকে নিজের হাতে খাইয়ে দেয়, তারপর আমিনের কপালে একটা চুমু দিয়ে আরিয়ার কাছে যায়। আঙ্কেল একজন হুজুর নিয়ে আসে। আমিন আর আরিয়াকে এক জায়গায় বসানো হয়, তাদের বিয়েটাও পড়ানো হয়। আরিয়াকে যখন কবুল বলতে বলা হয় তখন সে তরতর করে বলে দেয়। একটু দেরি হলেই যেন বিয়েটা ভেঙে যাবে। আমিনকে বললে আমিন একটু দীর্ঘশ্বাস ছেড়ে বলে দেয়। রাত 10টায় আমিন আঙ্কেলকে গিয়ে বলল, আঙ্কেল আমি রুমে যাই। আরে বেটা, আজকে তোমার বাসর রাত, আর এখন থেকে তুমি আর আরে একই রুমে থাকবে। আঙ্কেল আপনি বলেছেন বিয়ে করতে করেছি, হ্যাঁ আমিও আরিয়াকে একটু একটু করে পছন্দ করি, কিন্তু ওর দিকে খেয়াল করবেন না? ওর বয়সটা কত? মাত্র ক্লাস 9-এ পড়ে, ওর এখনও পড়াশোনার সময়। আঙ্কেল একটু চিন্তা করে। আসলেই আমিনের কথাই যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আমিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে আসে নিজের রুমে। এসে ফ্রেশ হয়ে চিন্তা করতে লাগলো, যাকে ভালোবাসে তাকে তো পেয়ে গেছে। হ্যাঁ, আমিন আরিয়াকে ভালোবাসে, কিন্তু ও সেটা বলতে চায়নি। আর এখন তো আরিয়া ওর বউ। আমিন চিন্তা করতেছে বাবা মা যখন জানবে তখন কি হবে। এসব চিন্তা করতে করতে রাত 11টা বেজে যায়। হঠাৎ করেই কল আসে। ভাই অবশেষে বিয়েটা করেই নিলেন। সব কিছু তো জানিসই। আর শোন, এখন এই বিষয়ে কেউ যেন না জানে। ওকে ভাই। আচ্ছা এখন রাখি রে। এটা বলে আমিন কল কেটে দেয়। আমিন তাকিয়ে দেখে ঘড়ির কাঁটা তখন 11:20 ঘরে। হঠাৎ কেউ দরজার মধ্যে ধাক্কা দিতে লাগলো। আমিন গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে আরিয়াকে দেখে অবাক হয়ে যায়। আরিয়া তুমি এত রাতে এখানে? আরিয়া ঘরে ঢোকে। আমিন গিয়ে খাটে বসে। আরিয়া এসে আমিনের পাশে বসে। আপনি কি আমার সাথে রেগে আছেন? আমি তোমার উপর রেগে থাকবো কেন? এই যে আজকে আপনাকে জোর করে বিয়ে করেছি তাই। আমিন কিছু বলে না। আরিয়া হুট করে কান্না করে দিয়েছে। আমিন তো পুরো টাস্কি খেয়ে যায়। এই মেয়েকে তো কিছুই বলেনি। কি হয়েছে, কাঁদতেছো কেন? আরিয়া কান্না করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। সেই জন্য আমিন আরিয়াকে ধমক দেয়। আরিয়া তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আমিন আরিয়ার গাল দুটো ধরে চোখের পানি মোছাতে মোছাতে বলল, আরিয়া আমার দিকে তাকাও। শোনো, আমি যদি না চাইতাম এমন কারো সাধ্য নেই যে আমাকে জোর করে বিয়ে করাবে। আমি চেয়েছি বলেই আমাদের বিয়েটা হয়েছে, বুঝেছো? তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে খুব ভালো লাগে আমার, কিন্তু তুমি অনেক ছোট আর তোমার বাবা আমাকে এই বাড়িতে এনেছিলেন। এসব কারণে আর বলা হয়নি। ভেবেছিলাম ইন্টার শেষ করে তোমায় বলবো, কিন্তু পরে জানতে পারি তুমি আমার কাজিন। কাজিন বলা শেষ করে আমিন তার ঠোঁটে কামড় দিয়ে বলল, কি করলাম এখন যদি আরিয়া জিজ্ঞেস করে বসে? তার মাঝেই আরিয়া বলল, কাজিন মানে? আমিন কি একটা চিন্তা করে কথা ঘুরিয়ে ফেলল। আরে তুমি ভুল শুনছো, কাজিন বলিনি আমি। আচ্ছা এসব বাদ দাও, এখন আমার কথা শোনো। আজ থেকে তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না, যদিও তুমি বলো না। আর একটা কথা, যদি আমি তোমার থেকে কোনো সময় দূরে যাই তখন বুঝবে 3-4 মাসের মধ্যে আবার চলে আসবো, বুঝলে? ততদিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না? কোথায় যাবেন আপনি? আরে তোমাকে রেখে কোথাও যাবো না। আরিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমিনের দিকে। এটা দেখে আমিন বলল, কি দেখো এভাবে? আমার মতো একটা ভোলা ভালা ছেলেকে এইভাবে চোখ দিয়ে গেলে কাচ্ছ, লজ্জা করে না তোমার? আরিয়া তো আমিনের কথা শুনে পুরো ভ্যাবা চাকা খেয়ে যায়, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আমিন হেসে আরিয়াকে জড়িয়ে ধরে। আরিয়া আমিনের বুকে মুখ লুকিয়ে ফেলে। এভাবে কিছুক্ষণ থাকার পর আমিন আরিয়ার কপালে একটা দীর্ঘ চুমু খায়। আরিয়ার সারা শরীর কেঁপে ওঠে। আমিন চুমু খেয়ে আরিয়ার মুখটা সামনে নিয়ে বলল,
আরিয়া অনেক রাত হয়েছে, এখন রুমে চলে যাও। আজকের রাতটা আপনার সাথে থাকি। দেখো আরিয়া, তুমি এখন অনেক ছোট, আগে তুমি বড় হও তারপর। আমি তো ক্লাস 9-এ পড়ি, আর আমার বান্ধবী যখন 8-এ পড়তো তখনই তার বিয়ে হয়ে যায়, আর আপনি আমাকে ছোট বলছেন? আচ্ছা যাও, তুমি ক্লাস 10-এ ওঠো, তারপর তোমাকে আমার সাথে আমার ঘরে রাখবো। আজকের রাতটা শুধু আপনার সাথে থাকবো। আমিন যেন কোনো কিছু বলতে গিয়েও পারল না, তাই শেষমেশ বাধ্য হয়ে আরিয়াকে নিয়ে শুয়ে পড়ে। আমিন শোয়ার পরই আরিয়া পেছন থেকে এসে আমিনকে জড়িয়ে ধরল। আমিনও ঘুরে প্রেয়সীকে বুকের মধ্যে আঁকলে নেয়। এর মধ্যে কেটে যায় অনেকগুলো মাস। আজ থেকে আমিনের এক্সাম শুরু। এই কয়েক মাসে আরিয়া আমিনের পাশে কোনো মেয়েকে ঘেঁচতে দিত না। এসব দেখে শুধু আমিন হাসতো। এখন আমিন আরিয়ার আম্মুকে মামুনি বলে ডাকে, আর বাবাকে বাবা বলে ডাকে। ভালোভাবে এক্সাম দিবি বাবা, কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধু নিজের খাতার দিকে মনোযোগ দিয়ে লিখবি। আমিন ভালো করে এক্সাম দিবে, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমায় বলবে। ঠিক আছে বাবা, এখন আমি চাই। আমিন চলে যায় এক্সাম দিতে। আরিয়া স্কুলে যায়নি। আমিন সবাইকে বলে বেরিয়ে যায়। একে একে সবগুলো এক্সাম শেষ হওয়ার পালা। আজকে আমিনের শেষ এক্সাম, আর আজকে আরিফা প্ল্যান করে আমিনকে মারার। আজকে তো তুই গেছিস আমিন, আজ তোকে কে বাঁচাবে? এটা বলে আরিফা তার গাড়িতে গিয়ে বসে। আমিন যখনই ক্লাস থেকে বের হয়ে মাঠে আসে, ওকে কোনো সুযোগ না দিয়ে 8-10 জন ছেলে এসে আমিনকে মারতে লাগে। মারতে মারতে আমিনের অবস্থা প্রায় খারাপ হয়ে যায়। যখন দেখলো আমিন নড়াচড়া করা বন্ধ করে দিচ্ছে, তখন ওরা চলে যায়। মাটিতে পড়ে থাকে আমিনের দেহটা। হুট করে 3টি গাড়ি কলেজে ঢুকে আমিনকে গাড়ি দিয়ে নিয়ে গেল। আরিফা দূরে বসে দেখছিল, তখন ভেবেছে ওরা ফায়ার করা লোকই। কেটে যায় এর মধ্যে প্রায় 2 মাস 20 দিন। এদিকে তো আরিয়ার অবস্থা খুব খারাপ। ওর স্কুলে যাওয়া বন্ধ করে দেয় আমিনের জন্য। আমিন অফিস থেকে বাসায় আসে। আমিন যখন রুমে যাচ্ছিল, তখনই আমিনকে ডাক দেয় তার মা। আমিন, এদিকে এসো। হ্যাঁ আম্মু বলো। শুনো, আমি জানি এখনও তোমার পর্যাপ্ত পরিমাণ বিয়ের বয়স হয়নি, কিন্তু ইসলামিক বয়স অনুযায়ী তোমার বিয়ের বয়স হয়েছে। আমিন কিছু বলে না, শুধু শুনে যাচ্ছে। শোনো আমিন, আমরা ঠিক করেছি তোমার বিয়ে দিব। এটা শুনে আমিনের বোন আরশি লাফিয়ে ওঠে। আমিনকে কলেজের মাঠ থেকে তার লোকজন তুলে এনে হসপিটালে চিকিৎসা করে। 30 দিন পর আমিন সুস্থ হয়ে বাসায় যায়। আমিন একজন মাফিয়া। আসলে আমিন খারাপ লোকেদের ধরে শাস্তি দেয় আর গরিবদের সাহায্য করে। আর আমিন 2 মাস পর পুরোপুরি সুস্থ হয়ে তার বাবার অফিসে জয়েন করে। আম্মু, আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি বিবাহিত, 8 মাস আগেই আমাদের বিয়ে হয়। এই কথা শুনে আমিনের পুরো পরিবার অবাক হয়ে যায়। কি বলতেছো এসব? আর কোন মেয়েকে বিয়ে করেছো? তোমার ছোট বোনের মেয়ে। আরিয়াকে? 10 তারিখ রেডি থেকো, ওকে আনতে যাবো চট্টগ্রাম। এটা বলেই আমিন চলে যায় তার রুমে, আর পেছনে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই আসে। আমিন, আরাফ আর তার পরিবার দাঁড়িয়ে আছে। আমিন একটা ফোন করে এসে তার বাবাকে বলল, তোমার এই অপদার্থ ছেলেও A+ পেয়েছে। এটা শুনে সবাই খুশি হয়। আমিন তাদেরকে আরিয়ার বাসে পাঠিয়ে দেয়, আর আরাফ চলে যায় আমিনের সেই কলেজে। আমিন কলেজে গিয়ে গাড়ি থেকে নেমে একটু সামনে আগাতেই দেখে সাব্বির, ওর গার্লফ্রেন্ড আর আরিয়া দাঁড়িয়ে আছে। আমিন তাদের সামনে গিয়েই দাঁড়ায়। কিরে, কেমন আছত? আমিন ভাই, তুই এতদিন কই ছিলি? আজকে তো তোকে পুরোই নায়ক লাগতেছে। আমিন কিছু না বলে আরিয়ার কাছে যায়। আমার সাথে কথা বলবে না জান? তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু কি করবো বলো, পরিবারকে তো রাজি করানোর দরকার ছিল। আরিয়া কিছু না বলে আমিনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কান্নার মাঝে আমিন আরিয়া ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। একটু পর ছেড়ে দেয়। আরিয়া আমিনের বুকে মুখ লুকায়। তারা চলে আসে আরিয়ার বাসায়। আরিয়া, তুমি একটু ভিতরে যাও, আমি আসছি। তুমি আবার কই যাবে? এই তো এখানেই, তুমি যাও। আরিয়া বাসার ভিতরে ঢুকে যায়। ঘরে ঢুকে 3 জন মানুষকে দেখতে পায়। মহিলাটাকে চিন্তা করে। তার বেশি একটা সমস্যা হয়নি, কারণ তার মায়ের ফোনে অনেকবার এই মহিলার পিক দেখেছে। মহিলাটি হলো তার বড় খালা। আরিয়া, উনি হচ্ছে তোমার বড় খালা আর আমিনের মা। আরিয়া তো এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন আমিনের মা সব খুলে বলেন। একটু পর আমিন আর আরাফ আসে। দুপুরের খাবার খায় তারা। আমিনরা চলে যেতে চাইলে আরিয়ার বাবা মা কালকে যেতে বলেন, তাই তারাও থেকে যায়। খাবার শেষ করে আমিন আরিয়ার রুমে আসে। আমিন আরিয়াকে জড়িয়ে ধরে।
আরিয়ার অনেকটা অভিমান হয় তার কাছ থেকে এত কিছু কেন লুকালো আমিন। অবশেষে তার অভিমান ভাঙতে সফল হয় আমিন।